মা, তুমি যে তোমার খেয়াল রাখো না, ঠিক মতো ওষুধ খাও না, তোমার যদি কিছু হয়ে যায় মা, আমি কি নিয়ে ভাসবো বলো? তুমি ছাড়া আমার কেউ আছে মা? মন খারাপ করিস না বাজান। কি রে বাজান, তোর চোখে পানি কেন গো? কাঁদিস না, আমি ঠিক হয়ে যাবো। মা, আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না। তুমি মা হয়ে আমার চোখের সামনে দুঃখে দুঃখে মরতেছো, আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারতেছি না। বাবা মন খারাপ করিস না, দেখবি আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। মা, তুমি ঠিক হয়ে যাইবা, তোমার ঠিক হইতে হইব, তুমি ছাড়া আমি কি নিয়ে বাঁচবো মা? মা, তুমি এখন ওষুধ খাও নাই? না না বাজান, কে? বৌমা সংসারে এত কাম কাজ করে, দিতে হয়তো বা ভুলে গেছে, পোলামান মানুষ। রানী, এই রানী! মনে হয় বাড়ির মধ্যে আইসা পড়ছে। আইসাই এত জোরে জোরে ডাকাডাকি শুরু করছে, মিজাজ মুজাজ গরম হয়ে যায় মাঝে মাঝে সব ঢং দেখলে। মা আর পোলা পারেও বটে, আমি এক একটা মানুষ বাড়ির মধ্যে খাইটা খাইটা মরতেছি, আমার দিকে তাকানোর মতো একটা মানুষও নাই। সারাক্ষণ আছে মা মানিয়া, মানে মায়ের কোনো কিছু হইলে একদম জান জীবন শেষ হয়ে যায়। আমার আর এই সংসারটার মধ্যে ভাল লাগে না, খাইটা মরে যেতেছি কিন্তু আমার কথা কেউ চিন্তাও করে না। এই রানী! এমন চিল্লায় ডাকারে কি করতেছো কেন? এই বাড়ির মধ্যে কি কেউ মরছে নাকি যে তারে গরম পানি কইরা দেওয়া লাগবো গোসলের লেগা? তোমার ডাকতেছি কে, বুঝতেছো না নাকি বুঝেও না বোঝার মান করতেছো? আমি না এমন ঘুরায় পেঁচা কোনো কথাবার্তা বুঝি না। এই তোমার আমি একদিন কইছি না যে এইটা কইবা ওটা আমার সরাসরি কইবা, সরাসরি কও কি কইতে চাও। বেলা কয়টা বাজে, এখনো মারে ওষুধ দাও নাই কেন? ও এবার বুঝতে পারছি এত গলা ফাটায় ডাকার কারণটা কি। আচ্ছা একটা কথা কও তো, তোমার মায়ের সেবা যত্ন ছাড়া কি এই বাড়িতে আমার আর কোনো কাজকর্ম নাই নাকি সারাদিন তোমার মানি নিয়ে পড়ে থাকতে হবে কোনটা? এই চুপ, একটা কথা বলবা না, মুখে মুখে তর্ক করে শুধু। চুপ কর, চুপ কর বাজান। এই শোনো, এই পুরা সংসারটা কিন্তু আমার একা সামলান লাগে। তোমার মায়ের সেবা যত্ন করা ছাড়া আমার অনেক কাজ আছে, আমার অনেক কিছু নিয়ে ভাবতে হয়। কেন তুমি কি জানো না? আর একটা কথা বললে একটা থাপ্পড় মারবা একদম। কি করলা, কি করলা তুমি? তুমি আমার থাপ্পড় মারবা? বাজান এই কথা কয় না, তোর কতদিন কইছি না বোর গায়ে কোনোদিন হাত তুলবি না, এই কাম কোনোদিনও করিস না বাজান। মা, ওই এক ভুল বারবার করে, ওকের কথা শুনে। থাক বাজান, বৌমা যা করুক না কেন, কিন্তু ওর গায়ে তুই হাত তোলার চেষ্টা করিস না। বৌমা তুমি আমার বলার কথা কিছু মনে করো না মা, যাও তুমি ঘরে যাও, আমার ওষুধটা দেওয়ার ব্যবস্থা করো। থাক, আপনারা নেকামি করুন লাগবো না, আপনারা মা ছেলে পারেন না বটে। একজন আগুন ধরায় দেন, আবার আরেকজন আগুনের মধ্যে ঘিও ঢালেন, আবার সুন্দর করে আগুনটা নিভাইও দেন। নাটক। এই আমি কি এবারে দাসী বান্দি? আমার যে যখন যা খুশি হুকুম করবো আর আমার সবকিছু মাইনা গোস্তা চলন লাগবো, আমার দিয়া হুকুমের গোলামের মতো খাটাইবো। দেখছো মা, দেখছো কি কয়ে গেল, কিভাবে রাগ দেখায় চলে গেল একের কথা শুনে? কেউ ভয় পায়? থাক বাজান, ও ছোট প্রবণ মানুষ, কি কইতে কি কয়ে হেলায়, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। মানে তুই বৌমার কথা কিছু মনে করিস না, চুপ কর, চল। ও কোনোদিন ঠিক হবে না মা, ওকের কথা শুনে না। ঠিক আছে চলো মা। মা, হ্যাঁ আমি রতন ডাক্তারের সাথে কথা কইছি, হ্যাঁ। তোমার দেশের বাইরে নিয়ে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। কি কইতাছ? আমি এই ঘর থেকে কোথাও যাইতে পারুম না, আমার এই বিদেশ যাওয়া লাগবে না, আমি তো গাড়িতেই চড়তে পারি না, তুই আবার আমার বিদেশ নিয়ে যেতে চাস? মা, তুমি যে কি কও না, গাড়িতে চড়া লাগবে কতক্ষণ? এখান থেকে এয়ারপোর্ট যাবা, এরপর প্লেন উঠবা, প্লেন দিয়ে উঠে নামে হাসপাতালে যাবা, এখানে চিকিৎসা করালেই তুমি সুস্থ হয়ে যাবো মা। আরে না রে বাজার, আমি যাবো না। আর আমার পিছনে যে টাকাগুলা খরচ করবি ওই টাকার পুরোটাই বৃথা যাইব, আমি মনে হয় সুস্থ হবো না বাজান, ওই চিন্তা তুই মাথাতেই ফালাই দে। না মা, তুমি এমন কথা কইও না, তোমার কিচ্ছু হইব না মা, তোমার চিকিৎসা করাইলে তুমি সুস্থ হয়ে যাবো মা। না বাজান, তোর বাজান যেরকম আমার ফালাইতে হয়ে গেছে, একসময় তো আমারও চলে যাইতে হইব, এগুলা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমিও হয়তো এইরকম করে চলে যাবো বাজান। না আম্মা, আপনি মরবেন কেন? আমি দোয়া করি আপনি 1000 বছর বাইচা থাকেন, আর বাইচা থেকা এতে আপনার পোলা যত বাড়ি ঘর সম্পত্তি আছে সব যেন বিক্রি করে দিয়ে আপনার চিকিৎসা করে। রানী, চুপ থাকবা, মুখ দিয়ে যা আসতেছে তাই বললে ফেলতেছো। হ্যাঁ, তুমি তো চাওই আমি যেন চুপ করে থাকি, আমার মুখটা বন্ধ থাকলেই তোমরা শান্তিতে থাকো। আসলে উচিত কথা কইলে কারোর গায়ে সহ্য হয়। আমার মারে নিয়ে আর একটা কথা কইবা না, আমার মারে নিয়ে কথা বলে কিন্তু একদম খারাপ হয়ে যাইবো। বাজান চুপ থাক। ঠিক আছে, আমি কোনো কথাই কমু না।
আমিও দেখবো তুমি তোমার মায়ের লেগা কি করো আর এই সংসারের লেগা কি করো। দেখলি তো বাজার, তোর বউ কিরকম ব্যবহারগুলো করে। আমি মনে হয় এই সংসারের বোঝা। আমার মনে হয় আল্লাহ যদি আমার নেয়, আমার চলে যাওয়াই ভালো। আর যদি হায়াতে থাকে তাহলে বাঁচুম। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে সব তার ইচ্ছা। আমার নিয়ে ভাবিস না বাজান। তুমি কোনো চিন্তা করো না মা। তোমার পোলা মামুন যতদিন বাঁচে আছে তোমার কিচ্ছু হইব না মা। তোমার বউ যদি তোমার সেবা না করে সোজা আর বাপের বাড়ি পাঠাই দেবো। থাক বাজান, এই কথা কইতে হয় না। এই সংসারটার মধ্যে আমি খাটতে খাটতে মরে যেতেছি। আমার আর কোনো কিছু ভাল লাগে না। কবে যে আমি শান্তি পামু। আমার মাঝে মাঝে মনটা চাই কি এই সংসারটা ছাইরা দিয়ে আমি অন্য জায়গায় যাইগা। কপাল আমার একটা, শাশুড়ি একটা অসুস্থ, সারাদিনটা সেবা যত্ন করো, একদিকে সংসারে সব কাম করো, মানে আমি হইছি এই বাড়ির দাসী বান্ধব। আমার বান্ধবীরা কত বড় লোক ঘরে বিয়ে করছে, অগো চাকর বাকর অগো সব কাম কইরা দেয়, আর আমি এই বাড়ির চাকরানি। মাঝে মাঝে মনটায় কয় এই সংসার ছাইরা চুইরা দিয়া আমি একা একা ঘুরি। ভাবির যা মেজাজ গরম, আইলাম লবণের লইগে দিব নাকি আবার আমার লগে রাগ করব? লবণও তো দরকার, যাক চাইয়ে দেখি, দিতেও পারে। আমার আর ভাল লাগে না, কবে যে আমি মুক্তি পামু। আরে ভাবি, এখানে তুমি কেউরি দেখি না, আমি কার লগে কথা কইতেছি? কারে আর কমু, নিজের লগে নিজে কথা কই। কপাল খারাপ হলে তা হয় আর কি। কপালটা খারাপ তো, তাই নিজের নিজে বকাবাজি করি। ও বুঝতে পারছি ভাবি, আজকে মনে হয় ভাইজানের লাগে ঝগড়া লাগছে। এই সংসারে ঝগড়া কি আর নতুন ভাবি? ওই যে আমার একটা শাশুড়ি আছে না, অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে, এই বেডের লেগে আল্লাহ 30টা দিনই ঝগড়া লাগিয়েই থাকে। হ্যাঁ, যেদিন মরবো ওই দিন আমি শান্তি পাবো। এর আগে আমার কপালে কোনো শান্তি লেখা না। আচ্ছা ভাবি, আপনি কে লেগাইছেন কোন? আরে ভাবি কইেন না, কালকে আপনার ভাইরে কইছিলাম লবণ আনতে, কিন্তু হ্যাঁ আর লবণ আনতে মনে ছিল না, যাইয়া দেখি লবণ নাই। এখন রান্না করব কি দিয়া, তাই আপনার কাছে একটু লবণের জন্য আইছিলাম, দিতে পারবেন? এটা কোনো কথা ভাবি? আপনার লবণ লাগবে, আপনি আমার কাছে আইছেন, একটু লবণই তো নিবেন। দেন ভাবি, আমি লবণ দিতেছি। শুধু কি লবণই লাগবো না আর কিছু লাগবো? না, ওখান শুধু লবণই লাগবে। ভাবি, আপনি না অনেক ভালো মানুষ। এই গ্রামে তো আরো অনেক বউ দেখছি, কিন্তু আপনার মতো এত ভালো বউ আমি দেখিনি। আপনার কাছে আইলে কখন আমারে খালি হাতে পাঠান না, আপনার মনটা অনেক বড় ভাবি। ভাবি, আমি যদি আপনার বিপদে পাশে নাই দাঁড়াইতে পারলাম, তাহলে কেমন পাড়া প্রতিবেশী হইলাম কোন তো? এইটা আপনি ঠিকই কইছেন, প্রতিবেশী তো প্রতিবেশীর লইগেই। আচ্ছা ভাবি, আপনার শাশুড়ি না অসুস্থ, এখনো কি বিছানা নষ্ট করে নাকি আগের চাইতে ভালো হয়েছে? ভাবি, আপনি কি কোনোদিন দেখছেন মরা মানুষ আবার জীবিত হইয়া ফিরে আসে? সে তো অর্ধেকেরও বেশি মরা, খালি কোন রকম দমের উপরে বাচ্চা আছে। আচ্ছা ভাবি, তাহলে শুধু শুধু আপনার জামাই কেন এই টাকাগুলো নষ্ট করে তার পিছনে? ভাবি, কি যে আর কমু আপনার দুঃখের কথা, এটা আমিও ভাবি। আপনার ভাইরে অনেকবার বুঝাইছি, কিন্তু সে বান্দায় বুঝতে রাজি না। সে খালি আছে সারাক্ষণ তার মার কি লাগবো, তার মার সেবা যত্ন কেমনে করতে পারবো এইসব নিয়ে। আমগো যে একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা সে একটুও ভাবে না। কি করবে ভাবি, হাজার হইলো তো মা, মার জন্য তো একটু টাকা পয়সা খরচা করো, যদি মা ভালো হয়। ভাবি, আপনি কার পক্ষ নিয়ে কথা কইলেন? আপনি কি এতক্ষণ ধরে আমার পক্ষ নিয়ে কথা কইলেন নাকি আমার শাশুড়ির পক্ষ নিয়ে কথা কইলেন, কোনটা? কেন ভাবি, আমি তো আপনার পক্ষেই কথা কইলাম। থাক, আর কন লাগবো না, আমার বোঝা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ভাবি, আপনি না হনান থেকে যান, আমার মাথা গরম হয়ে গেছে, যান। আচ্ছা ঠিক আছে ভাবি, যাইতেছি, আপনি রাগ করেন না। এমনি মন মানসিকতা ভালো নাই, এর মধ্যে কোথা দিয়া কথা কয়। আমার মন ডাইতেছে, লবণ দিছি ঠিক আছে, একদম লবণটা হাত থেকে কাটে রেখা দিই, খালি মানবতার খাতিরে কিছু কইলাম। বদমাইশ মহিলা। কই আপনি? বাজারে? ওকে আসতেছি, ডাকো। কেমন আছো তুমি মামুন? ভালো আছি ভাই। জানেন তো মা অসুস্থ, বিছনায় পড়ে আছে, বেশি ভালো নাই। মারে নিয়ে খুব চিন্তায় আছি। আমি তো জানি চাচি খুবই অসুস্থ। শোনো, চাচিরে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর তুমিও নামাজ পড়বে 5 ওয়াক্ত। আল্লাহর কাছে দোয়া করবা, বুঝছো? আল্লাহ মাফ করে দিতে পারে। জি ভাই, আপনার কথা পালন করব, দোয়া করেন আমাদের জন্য। মামুন, দোয়া তোমাদের জন্য সব সময় আছে, তুমি খুব ভাগ্যবান।
তুমি মার সেবাটা করতে পারতেছো। ছোটবেলা আমার মা মারা গেছে বুঝছো, আমি মার সেবা করতে পারিনি। তুমি যে মার সেবাটা করতেছো এত ভালো লাগতেছে না বুঝছো। আমারও ইচ্ছা হয় মার সেবাটা করি, মা তো নাই, আর যার মা নাই সে বুঝে কি যন্ত্রণা মায়ের। শোনো, এই দুনিয়াতে যদি মার সেবা করো আখিরাতে যে জান্নাতও পাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে তোমাকে। জি ভাই, আপনি তো জানেন বাবা মরিয়া দেওয়ার পর এই মা আমার জন্য কত কষ্ট করছে, আমারে মানুষ করার জন্য কত না কি করছে। মা যতদিন বাঁচিয়ে আছে মার সেবা আমি করিয়ে দেবো ভাই, আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করেন ভাই। তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। আমি এখন যাই, কিছুক্ষণ পরে আজান দিবে তো, আইসো মসজিদে দেখা হবে। ঠিক আছে ভাই, আসসালাম। ওকে, ঠিক আছে, থাকো, যাও। বৌমা, ও বৌমা, বৌমা, কই গেলা? আমার একটু মধু পানি দাও, আমি নামাজ পড়বো বলে। হইছে আবার শুরু হয়ে গেছে মরার ডাকাডাকি। আমার এই সংসারটার মধ্যে একটু নিস্তার না, একটু চোখের আড়াল হইলি বৌমা বৌমা বৌমা। ও বৌমা, আল্লাহ, তুমি কি এই বুড়িটার চোখে দেখো না? তুমি কি এই বুড়িটারে উঠাই নিয়ে যেতে পারো না? এই বুড়িটা মরলে আমি একটু শান্তি পাবো, এর আগে আমার কোনো শান্তি নেই। চাই বুড়ির ওজুর পানি দিয়ে আসি, না দিয়ে আসলে তো আবার পোলাইলে সাথে সাথে পোলার কাছে আমার নামে বিচার দেওয়া শুরু হয়ে যাবে, তারপর আবার পোলা করবা আরেক আলামত। পানিটা দাও আমারে। ধরেন যান, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে যান, আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানি আপনারা তাড়াতাড়ি উঠায় নিয়ে আসেন, কারণ আপনারা উঠায় নিলে আমি বাঁচি। বৌমা, আমি জানি তুমি আমারে তোমার পথের কাটা মনে করো, কিন্তু বৌমা, ওই যে উপর আল্লাহ একজন আছে, উনি চাইলে আমার বাঁচায় রাখতে পারে, আবার নিয়েও যেতে পারে। সব কিছুর মালিক আল্লাহ। বৌমা, ওই উপর আল্লাহ যদি না নেয় তাহলে কি আমি কি মরতে পারি? কো আল্লাহ চাইলে আপনারা নিব ঠিক আছে, কিন্তু আপনার নিতারও তো ইচ্ছা নাই, আপনি মরতে চান না তো, কারণ আপনি যদি মরে যান আপনার পোলার অন্ন ধ্বংস করবো কে, আপনার পোলার টাকা উড়াইবো কে? তাই আপনি সব সময় চান বাচ্চা থেকে আমারে ধ্বংস করতে। এটা কি কো বৌমা? আমার মরণ কামনা করো তুমি? রানী, তোমার না একদিন কইছি আমার মারিনি আর কথা কইবা না, তুমি কি আমার কথা বুঝো না? আমি তোমার কথা ঠিকই বুঝতে পারি, তুমি আমার কথা বুঝো না। আচ্ছা এইসব কথা বাদ দাও, তুমি এই সময় বাড়িতে এসো কেন? তুমি কাজে যাও নাই? কাজে গেছিলাম, আমারে বললে দেশে আর কাজে নেবে না। কি তোমার কাজ চলে গেছে? কাজ চলে গেল কেন? কি করছো তুমি? ওই যে গত 3 দিন কাজে যাই নাই, আজকে না করে দিছে, কইছে আর আমারে কাজে নিবে না। ভালো হইছে, কাজ গেছে, অনেক খুশি হইছি। ওরা থাকো তোমার মারে নিয়া, এই যে তোমার মারে নিয়া 3 দিন ছুটি কাটায়া তুমি যে তোমার কাজটা এখন হারাইলা, ভালো হইছে না? এনে সংসারটা চলবো কেমনে? আমি জানতাম এরকমটাই হইব। সারাদিন যদি মারে নিয়া পইরেই থাকো তাহলে চাকরি বাকরি হইব কেমনে, কাজ কাম করবা কেমনে? কাজে তো মন থাকবো না, মন তো থাকে সারাক্ষণ মায়ের কাছে। এখন তো তোমার লিগে ভালো হইছে, তোমার মা এমনি অসুস্থ রোগী, কদিন পর চাইবো মইরা, হ্যাঁ রে নিয়ে একটা প্লেট দিয়ে রাস্তার মধ্যে বসাই দিয়েছো, তোমার মা ভিক্ষা করবো, ওই ভিক্ষার টাকা দিয়ে আমাকে সংসার চলবো, তোমার কাম করানো লাগবো কে? রানী, তোমার শেষবারের মতো কইতেছি, আর একবার আমার মারি নিয়ে কোনো কথা কইবা না। তোমার মায়ের নিয়ে আমি 100 বার কথা কম, 1000 বার কথা কম। কি করবা তুমি আমারে? কি করবা করো? কি করবো না? বাবা, দাঁড়া। বাবা, বাবা, এই, আরে কি করবো মনে? কি করবো মনে? আরে বাবা, 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 স্যার, 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 মারিস না বৌমারে, মারিস না। পারবো না মানে? ও আমার সামনে তোমার এতগুলো কথা কইছে, আর আমি না থাকি তোমার কি বলে আমি বুঝি না? থাক, যা খুশি কর, তুই কিছু কইস না, তুই মুখ বন্ধ কর। বৌমা, বৌমা, তুমি একটু চুপ করো। তুই তোর মায়ের লিগে আমার গায়ে হাত তুললি না, আমারে মারলি তো, তুই কামটা একদম ঠিক করলি না, খুব খারাপ করলি। আমি তো তোর গায়ে হাত তুলছি, আমার ইচ্ছা করতেছে তোর এখন মাইরে ফেলি আমি। তুই আমারে আবার মারবি, আমার গায়ে আবার হাত তুলবি, খালি এইবার হাতটা তুইলা দেখ। তুই আমার স্বামী রেখা না, তোর অনেক ছাড় দিছি, তুই যখন যা কইতো সব সহ্য করছি, কিন্তু আর করবো না। এইবার আমার দরজার বাঁধ ভাঙা গেছে, এবার তুই যদি আমার একটা দেস তারপর দেখ আমি কি দেখবি। বাজার, বাজার, না, 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 তুমি আমার না, না, বাবা, তুই যাইস না, যাইস না। আল্লাহ, এই যে শুন, আমি তোর সংসার করবো না, তোর সংসারে গুষ্টি আমি কিলাই লাগতে পারি, তোর সংসারে করবো না, তোর সংসার আমি যা, আজকেই না। যা, তুই চলে যা। বাবা, বাবা, চুপ কর, মাথা গরম করিস না। বৌমা পাগলামি করতেছে দেখে তুইও পাগলামি করবি। মা, তুমি নে বসো তো, ও দাইতে দাও। করো, তারপরে এই সংসার- যা, কো আবার ফিরে আসবে, তুমি দেখো। এই মা, থামো। বৌমা, যাও না, বৌমা, যাই যা। বৌমা, যাও না। চলেন আপনি, তুমি চলেন। ফুলানের মাফ করে দাও। বৌমা, দেখছো, দেখছো, যাবার সময় আমার মারে ধাক্কা দিয়ে দেয়। যা। থাক বাবা, থাক, তুই এগুলো করিস না বাবা, বলে মানুষ, আর তুই থামা, ওর ধরে নিয়ে আয়। না মা, তুমি বসো, ও দেখ আল্লাহ, আর কোন জায়গা কি আছে দেখ। আল্লাহ।
দেখবা তুমি এই বাড়ি আর ফিরে আসতে হবে। খোরশেদের বউ, রাত তো অনেক হয়ে গেছে। খোরশেদের রাগ করবো না, তুমি যাও গা। শোনেন চাচি, রহিমের বাপে আপনার বউয়ের মতো এত ছোটখাটো ব্যাপার লয়ে রাগ করে না। হ্যাঁ, নিজেই আমারে পাঠাইছে আপনার কি লাগে না লাগে এটা দেখার জন্য। ওই বলতেছে ওই বাড়ির বউটা নাই, যাইয়া দেখ চাচির কি অবস্থা, চাচি তো শরীরটা ভালো না। কেডা কইছে তোমারে বৌমা বাপের বাড়িতে রাগ করে গেছে? বৌমা তো যাইতেই চায় নাই, আমরাই জোর করে পাঠাইছি। বৌমা কয় আমি যদি চলে যাই তাহলে আপনার দেখাশোনা করবো কে? বৌমা আমার গো অনেক ভালোবাসে। শোনেন চাচি, আপনার বৌমার দোষ এইভাবে আর ঠাইকেন না। এই এলাকার সবাই জানে তোমার বৌমা কেমন। এতে যাওয়ার টাইমে পুরা রাস্তায় ডাইকে ডাইকে বইলে গেছে তোমার বাড়িতে নাকি আর আইবো না। আচ্ছা যাজ্ঞা বাদ দেন, মামুন ভাই কই? আমার মামুনের কাজটা চলে গেছে, তাই একটা নতুন কাজ খুঁজতে গেছে। আল্লাহ যেন ওই কাজ মিলিয়ে দেয়। ওই যে মামুন আয়া করছে। মা, আমি আর এতক্ষণ চিন্তা করতেছিলাম যে তুমি ঘরে একা একলা কি করতেছো। ভাবিরে দেখে আর শান্তিই লাগলো। বৌমা হে কোন সময় আইছে? বৌমারে কয়বার করে করলাম বৌমা তুমি চলে যাও, কিন্তু বৌমা আমার একলা থেকে যায় নাই। কইছে ভাইজান আসুক তারপরে যাবো নে। এই যে তুই আইছো, ওখানে বৌমা চলে যাবো না। ভাবি, তুমি এখন যাও। তোমার অনেক ধন্যবাদ এতক্ষণ মায়ের পাশে রয়েছে। আচ্ছা, তোমার বোর কি কোনো জ্ঞান নাই? চাচি এরকম অসুস্থ আর এই অসুস্থ অবস্থায় রাইখে চলে গেছে বাপের বাড়ি। আসলে ভাবি হয়েছে কি, আমার কাজটা চলে গেছিল, মাথা ঠিক ছিল না, একটু কথা কাটাকাটি হয়েছে, আমি ওর গায়ে হাত তুলে ফেলছি, ও তো রাগ করে চলে গেছে। শোনো, যদি সংসারী বউ হইতো তাহলে এইভাবে রাইখে চলে যাইতে পারতো না। রহিমের বাপের লাগেও তো আমার ঝগড়া লাগে। কই, আমি তো সংসার ছেড়ে চলে যাই নেই, আমি তো ওই সংসারে কামড় দিয়ে পড়ে রইছি। আচ্ছা ভাবি, তুমি এখন যাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে চাচি, তোমার যখন যা লাগবো তুমি আমারে কইও, আমি আসি। এখন আমি যাই। ঠিক আছে বৌমা, সাবধানে যাইও। আল্লাহ, বাবা। মা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসি। আরে না বাপ, আমি খাইছি, বৌমা আমার খাওয়াই দিয়ে গেছে। একটা কাজ করবা যান, বৌমা তো রাগ করে গেছে, তুই বৌমারে নিয়ে গা যা। রাগ টাক ভাঙে গেলে ঠিকই আয় পড়বো না, তুই যাই নিয়ে আসিস। না মা, আমি ওর আনতে যাবো না, ও এই বাড়ি থেকে রাগ করে চলে গেছে। ওর যদি আসতে হয় ও একাই আসবে। দেখ মামু, আমি তোর কইছি না তুই যাই নিয়ে আবি? আমার কথার উপরে তুই কথা কইস না বাজান। ঠিক আছে মা, তুমি যখন কইছো আমি কালকে যাবো। ঠিক আছে বাজান, অনেক ঘরের ভিতরে যা, যাইয়া কাপড় চোপড় বদলাইয়া হাত মুখটা ধুয়ে আয়। আচ্ছা মা, আমি কাপড় বদলাই হাত মুখ দিয়ে আসি। আল্লাহ তুমি রহমত করো। আব্বা, আমি রানীর নিতে আসছি, আর এখন আমার সাথে চলে যাই। তোমার বউরে তুমি নিয়ে যাবা, এখানে তো আমার কিছু বলার নাই। তবে হ্যাঁ, বউ মারবা, হ্যাঁ তার মানে আমার মাইয়ারে তুমি মারবা, এইটা তো মাইনে নেওয়া যায় না বাবা। আব্বা, আমি রানীর এমনি এমনি মারিনি, ও আমার মারে নিয়ে সবসময় পড়ে থাকে। মা কম খালো না বেশি খালো, সবসময় আমার সাথে কথা কাটাকাটি করে। ওর তো সংসার করার মন নাই আব্বা, আমি এই জন্য একটু শাসন করছি, আর আমি মারি নাই আব্বা। খবরদার কইতেছি, আমার নামে আমার বাপের কাছে কোনো মিছা কথা কইবা না। কোনটা মিথ্যা কথা কইছি? আমি যা কইছি একটাও মিথ্যা কথা কইনি। হ্যাঁ, সব মিথ্যা কথা খালি আমি একাই কই। তোমরা তো কোনো মিথ্যা কথা বলতে জানোই না, কারণ তুমি আর তোমার মা হইছো যে সাধু। আব্বা, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আমার বাড়িতে চলেন, আমার এলাকার মানুষের কাছে শোনেন যে আমার মার সাথে রানী কি ব্যবহার করে। জানো আব্বা, আমি এই সংসারটার মধ্যে কত কষ্ট করছি। আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, সেই ভোরবেলা থেকে উঠা এই যে কাজ করা শুরু করছি একদম রাত পর্যন্ত। শাশুড়ি পা পর্যন্ত টিপা দিছি, সেবা যত্ন করছি, ওষুধ খাওয়াই দিছি, সব করছি এক হাতে, রান্না বাড়া থেকে শুরু করা। কেন গ্রামের মানুষ কি দেয় নাই? অনেক কষ্ট করছি, কিন্তু মা পোলার কোনো দিন মন পাই নাই। কেন মন পাই নাই জানো? কারণ আমি যা কই তাই নাকি আমি বানায় বানায় মিথ্যা কথা কই, আমি নাকি খারাপ। এলাকা সব বাইনা নিয়েছি, সব দোষ আমার, সব অন্যায় আমি করছি, এর জন্যই তো বাড়ি ছেড়ে এসে পড়ছি। এখনো তারা শান্তিতে নাই। শোনো জামাই, আমার মাইয়ারে কিন্তু আমি ভালো করেছি, কারণ মাইয়াটা কিন্তু আমার মাইয়া যে এরকম ব্যবহার করব তোমাদের সঙ্গে, এইটা আমার কোনোদিনও বিশ্বাস হয় না, এইটা আমি কখনো বিশ্বাস করবো না। আর এখনকার দিনে আমার মেয়ের মতো মেয়ে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বাবা, বুঝতে পারলা? তোমার ভাগ্যটা ভালো যে আমার মেয়ের মতো তুমি একটা বউ পাইছো। তারপরেও তো তোমাদের মন রক্ষা করতে পারতেছে না আমার মাইয়া। জামাই, এই কথাটা কিন্তু খুব খারাপ। আমি যদি আগে জানতাম তোমাগো সম্বন্ধে, তাহলে কিন্তু কখনো কোনোদিনও আমার মাইয়ারে তোমাগো বাড়িতে বিয়া দিতাম না, কখনোই না।
আচ্ছা মা রানী, তোর জামাই তোরে নিতে আইছে, এখন তুই কি করবি বল? আব্বা, আমি ওর সংসার করব না। তুমি ওরে বইলা তো আমার তালাক দিতে। শুনলা তো আমার মেয়ে কি বললো? তোমার সংসার আমার মেয়ে করবে না, তুমি আমার মেয়েরে তালাক দিয়ে দাও। আমি তো তালাক দেবো না আব্বা। ওর যদি আমার সাথে সংসার করতে মন না চায় তাহলে ও আমার তালাক দিবে। ঠিক আছে, তুমি তালাক দিবা না তো তোমার তালাক দেওয়ার দরকার নেই। তোমারে তালাক আমি দিব, আর আমি যখন তালাক দিব তুমি তোমার ওই মুখ আর আমার কখনো দেখাই। ঠিক আছে, আমার এই মুখ আমি আর তোমার কোনোদিন দেখাবো না। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তুমি জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না। তুমি আমারে আর আমার মারে যে পরিমাণ জ্বালাইছো এর ভোগ তোমার ভুগতেই হইবে। দেখলা তো আব্বা, দেখছো তোমার সামনে কত বড় বড় কথা কয়ে গেল, আর যখন তুমি না থাকো আমার একা পায় তখন আমার লগে কেমন ব্যবহার করে এটা তুমি বুঝালো। মারে, আমার একটা মাত্র পোলা, চিন্তা করলাম ঘরে একটা বউর দরকার, পোলাটারে তো বিয়া করাইলাম, কিন্তু সুখ তো আর হইল না। বিয়া করানোর পরে বউর চেহারা হয়ে গেল চেঞ্জ, ঘরের মধ্যে গ্যাঞ্জাম, চিল্লাচিল্লি, হাউ খাও। কি করুম, বউটা রাগ করে চলে গেল গিয়া। চাচি, যাই কর না কেন, আপনার বৌমার রাগ করে এভাবে যাওয়া উচিত হয়নি। তাই মামুন ভাইয়া কি যায় নাই আনার জন্য? মামুনরে তো পাঠাইলাম, কিন্তু জানি না বৌমা আইব কিনা। বউটার যে রাগ, আল্লাহ জানে কি কাণ্ড গড়ায় ফেলায় আবার। ভাবিরে দেখে তো ভালোই মনে হয়, কিন্তু হ্যার মনের ভিতরে যে এত পেস, সে কিভাবে পারলো তার অসুস্থ শাশুড়ির ঘরে রাইখে পরে চলে যাইতে? আমি কোনোদিনও পারতাম না আমার শাশুড়ির এরকম অসুস্থ অবস্থায় ঘরে রাইখে যাইতে। আর আপনার পুতের বউর যে তেজ, এরকম তেজ থাকলে কোনোদিন সংসার করতে পারবো না। বৌমার তো আনতে পাঠাইলাম, দেখি কি হয়। কিরে বাজান, তুই একলা আইলি, বৌমা কই? মা, রানী আমার লাগে আর সংসার করবে না, সে আমারে তালাক দিতে বলছে। কি কি কইতাছিস বাজান? বৌমা সংসার করবো না মানে? হায় হায়, এটা কি কইলি? ও মা, সে আমার মুখের উপর বলে দিছে সে আমার সাথে আর সংসার করবে না। ঠিক আছে বাজান, তোরা যখন আমি আনতে পারাইছিলাম, যখন তোর লগে আহি, তুই চুপচাপ বয়ে থাক। ও যখন থাকতে পারে তখন তুইও থাকতে পারবি, একটা চুপচাপ থাকবি, দেখবি একসময় সোজা হয়ে একেবারে সুরসুর করে আয় পড়বি। হ্যাঁ মা, আমারও কেউ লাগবে না। সে যদি আমার ছাড়া থাকতে পারে আমিও তার ছাড়া থাকতে পারবো। আর তুমি আছো না মা, আমি তোমারে নিয়েই থাকবো। মা হইলেই সবকিছু হয়। আমার ঘরে মা আছে, আমার মতো সুখী মানুষ আর কি আছে মা? না আসে না আসুক। দেখছ মা, আমার পোলাটা গেল কিন্তু আইলো না। কত বড় রাগী মাইয়া, এরকম রাগ করলে কোথাও যায় সংসার করতে পারবো না। শোনেন চাচি, এই যে ভাইজানের লগে আপনার বউ আইলো না, এটার জন্য একদিন ঠিকই পস্তাইব। কেমন আছো তুমি? কি হলো, তুমি আমার দিকে অমন করে তাকায় আছো কেন? কতদিন পরে আমি তোমারে দেখতেছি, তাই তো এমন করে তাকায় আছি। শোনো, অমন করে আর তাকায় থাকুন লাগবো না। আমি আমার স্বামীর বাড়ি থেকে একবারে চলে আইছি, আমি আর কোনোদিন যাবো না। এখন তুমি আমারে যত তাড়াতাড়ি ঘরে উঠাইবা, বিয়া করে বউ বানায় নিবা, তত তাড়াতাড়ি ভালো। আমি আর অপেক্ষা করতে পারতেছি না। আরে আমিও তো ভাবতেছি যত তাড়াতাড়ি পারি তোমার বিয়ে করে আমার ঘরে বউ বানাবো। শোনো, তোমার একটা কথা কই, আমি কিন্তু শুধুমাত্র তোমার কথা শুই না, তোমার সাথে প্রেমে জড়ায়া আমার স্বামীর সাথে ইচ্ছা করে বারবার ঝগড়া লাগাই দিয়া স্বামীর সংসার ছাইরা আইছি। তুমি কিন্তু আমার সাথে বেইমানি করো না। তুমি যদি আমার সাথে প্রতারণা করো তাহলে কিন্তু এর ফল ভালো হইব না, কয়ে দিলাম। জানো, আমার যে স্বামী আছিল ও আমারে এত ভালোবাসছে, আমি যখন যা কইছি তাই শুনছে। আমার মুখের উপরে কোনোদিন একটা কথাও কয় নাই, বরঞ্চ আমি যদি ঝগড়া লাগছি ইচ্ছা কইরা তারপরও মুখ বুঝা সব সহ্য করছে। আমার কোনোদিন কষ্ট দেয় নাই, যা করছি আমি নিজে নিজে করছি। আর এখন যদি তুমি আমারে ধোকা দাও তাহলে সত্যি আমার মনন ছাড়া কোনো গতি থাকবো না। কি কও, আমি তোমার এত সহজে মরতে দিতেছি? এত সহজে মরে গেলে চলবো? আমাদের সংসার করতে হইব না? আর তুমি আর আমি যে স্বপ্ন দেখছি সংসার বাঁধার, আমাদের এই স্বপ্নটা পূরণ করতে হইব না? আর কখনো মরার কথা কইব না। কেন মরার কথা কমু না কও তো? কারণ অনেক মানুষই আমি এরকম দেখছি, প্রেম করে স্বামী সংসার সবকিছু ফালা আইসা পড়ে তার জন্য, আর ওই মানুষটা পরে এসে ধোকা দিয়ে আরেকটা মেয়েরে বিয়ে করে ফেলে। এর জন্য একটু একটু ভয় লাগে।
এর লেগে আগে থেকে তোমার কয়ে রাখছি। আচ্ছা শুনো, আমি চুরি করে তোমার লগে দেখা করতে এসেছি। আব্বাই যদি আবার আমার বাড়িতে না পায় তাহলে আবার চিল্লাচিল্লি শুরু করব। এখন আমি চাই, হ্যাঁ আরে এই তো মাত্র আসলা, আরে এখনই চলে যাবা? চলো না আমরা একটু ঝিল পারে যাই, ওখানে গিয়া বসে একটু কথাবার্তা বলি। চলো। শুনো, আমি আমার স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে এখন বাপের বাড়িতে আসি। আর আমার স্বামীর সাথে তো আমার এখনো তালাক হয় নাই। আর এই সময় আমি যদি বাড়ি থেকে ঘন ঘন বাইর হই আর তোমার সাথে আমার যদি কেউ দেখে তাহলে একটা বদনাম উঠাই দিব। আর পরে আমার স্বামী আর আমার তালাক দিব না, এই নিয়ে আরো আরো কেচাল হইতে পারে। এর চেয়ে ভালো আমি এখন চাই আবার পরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন যাও, পরে এক সময় আমি তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি কখন এলে? রানী, এতক্ষণ কইছিলি কিরে? আমি তোরে কিছু জিজ্ঞাসা করছি, চুপ করে দাঁড়ায় আছিস কেন? আমার কথার উত্তর দে। এতক্ষণ কইছিলি বাজারে যাওয়ার আগে আমি তোরে কি কইছি? হ্যাঁ, যে বাড়ি থেকে এক পাও বেরোবি না, তারপরও তুই বাড়ি থেকে বেরিয়েছস? আব্বা আমি একটু মরিয়মগো বাড়িতে গেছিলাম। এই তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না যে তুই বাইরে যাস? রাস্তাঘাটে হাটে মাঠে সব জায়গায় তোর এরিয়া সবাই সমালোচনা করে, আর তুই কোন মুখ নিয়ে বাড়ি থেকে বাইরে এলি? আব্বা মানুষের কথায় কি আসে? মানুষের কথা আমি কানে নেই না, আমার কোনো কিছু গায়ে লাগে না। কে কি কইলো না কইলো এটা তার ব্যাপার। তোর কিছু আসে না গেল, আমার কিন্তু আসে যায়। আমি এই সমাজ নিয়ে থাকি, লোকজন নিয়ে আমার থাকতে হয়, রাস্তাঘাটে আমার বের হইতে হয়। আর কত অপমান করবি তুই? তোর জন্য আমি সব জায়গায় অপমান হইতেছি, সব জায়গায় ছোট হইতেছি। তোর কি মনে হয় হ্যাঁ, এত কিছু করার পরেও তোরে সবাই ভালো কয়? হ্যাঁ বাবা, মন্দ কথা কইয়া বেড়ানোর হইছে মানুষের কাজ। মানুষ কি কইলো না কইলো ওইগুলা গায়ে মাখলে কি চলবো? আমি তোর সঙ্গে অত কথা বলতে আমি চাই না। এখনো তোর স্বামী কিন্তু তোরে তালাক দেয় না। আমি তোরে কই, ভালোই ভালো তুই স্বামীর ঘরে ফিরে যা। যা। না আব্বা, আমি তো ওই সংসারে ফিরে যাবো না। ফিরে যাওয়ার জন্য দেখে না আসি নাই। আব্বা তুমি কিন্তু জানো আমি তোমার সব খুইলা কইছি, ওই সংসারটার মধ্যে ওরা আমারে কতটা অত্যাচার করতো। আমার গায়ে উঠতে বইতে হাত তুলছে, আমার এক ঠিক মতো খাওয়ান পর্যন্ত দেয় নাই, একটা ভালো শাড়ি দিতে পারে নাই। আর তুমি ওই সংসারে আমার যাইতে কইতেছো? কেন ফিরে যাবি না? হ্যাঁ, কোন দিক দিয়ে ওই ছেলেটার কম আছে? হ্যাঁ আমি মানতেছি ওরা একটু গরিব, পয়সা করে একটু কম আছে, কিন্তু ওদের আত্মমর্যাদা আছে, বুঝতে পারলি? ওরা ভদ্র, এখনো সহ্য করে আছে। তুই যেভাবে ওই ছেলের সাথে ব্যবহার করো, আর হ্যাঁ এই যে তুই যে আমার কাছে যেসব নালিশ করছস সব কথা কিন্তু সত্যি না। আমি কিন্তু অনেক কথা শুনছি, দোষ কিন্তু তোরও আছে। আর শোন, এমন একটা যে ছেলে পাইছস এটা তোর ভাগ্য। তাই আমি তোরে এখনো কই স্বামীর ঘরে ফিরে যা। আব্বা আমার এত ভাগ্য ভালোর দরকার নাই, আমি ওর সাথে সংসার করবো না। আর আমার জোর করে তুমি সংসার করাইতেও পারবা না। ভাবি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি হঠাৎ করে আমগো বাড়িতে কি চান? ভাবি রাগ করে স্বামীর বাড়ি থেকে চলে আইছেন, রাগ করে সংসার ভাঙা ঠিক না। এখনো সময় আছে, আপনি বাড়ি ফিরে যান। মামুন ভাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ও এখন বুঝি আপনি মামুনের হয়ে আমার কাছে দালালি করতে আইছেন? আপনার এখানে পাঠাইছে কেন? হ্যাঁ এই আপনি আমগো বাড়ি থেকে যান তো, যান, আমি ওর সংসারে ফিরে যাবো না। দালালি কেন করতে আসবো? আমি চাই না একটা সুখের সংসার ভাঙ্গা যান। দেখ রানী দেখ, তোর ভালো কিন্তু সবাই চায়, তুই শুধু তোর ভালো বুঝতে পারিস না। দেখ রানী, এই সংসার যদি ভেঙে যায় না তাহলে কিন্তু তোর অনেক পস্তাইতে হইব। তুই কি ভাবছস যে ওই জায়গা থেকে তুই বাইরে এসে তুই আরেকটা বিয়ে করবি? সেই চিন্তা করিস না। কিন্তু মাইয়া মানুষ যদি একবার যদি কলঙ্কিত হয় না তাহলে কিন্তু ওর দুনিয়াতে বাইরে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। তোমরা আমার কেউ জ্ঞান দিও না তো, তোমাকে কারো জ্ঞান আমার পছন্দ না। আব্বা তোমার যদি মনে হয় যে আমার এই বাড়িতে রাখতে তোমার সমস্যা হইতেছে, আমি তোমার সমস্যার কারণ, তাহলে আমারে কও, সাফ সাফ কইয়া দাও। আমি এই বাড়ি থেকে যাইতেছি, নিজের ব্যবস্থা নিজে করবো, আমার দরকার নেই কাউরে। আব্বা আমি তোমার শেষবারের মতো একটা কথা কইতেছি, আর কোনোদিন আমার ওই বাড়িতে যাওয়ার লেগে জোর করবা না। আর এই যে আপনারাও কইতেছি, আপনারা কেউ কোনোদিন এই বাড়িতে এসে আমার ওই বাড়িতে যাওয়ার কথা কইবেন। চলেন। তাই সব আপনি একটু ভাবিরে বুঝান যাতে এই সংসারটা না ভাঙে। সে কিন্তু অনেক বড় ভুল করতে আসছে। আমি আর কি বুঝাবো রে মা, তোমার সামনেই তো এই মাইয়াটা ছোটবেলা থেকেই আমার একটা কথাও শোনে না। ওর ইচ্ছা মতো ও চলছে, ঠিক আছে? এখন ও ইচ্ছা করে যদি আগুনে হাত দেয়, ওর হাত ও করবো, আমার কি? ঠিক আছে তাই সব, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বিয়ান সাহেব, বিয়ান সাহেব, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? কেমন আর থাকি আব্বা, আপনার মেয়েটা আমার জীবনটা নষ্ট করে দিল। আমার কোনো দোষ ছিল না, বিনা দোষে আপনার মেয়ে আমার সাজা দিল। বাবা এসব কথা কইয়া এখন লাভ কি? যা হওয়ার তো হয়ে গেছে, বাদ দে। বিয়ে সাহেব আহেন, ঘরের ভিতরে আহেন। চল বাজার। না আপা, আমি আর ঘরে যাব না। আব্বা কোনো সমস্যা আছে? আপনারা দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। রানীর কি কোনো সমস্যা হয়েছে? না, আসলে হয়েছে কি বাবা, রানীরে তো আমার বাড়িতে খুঁজে পাইতেছি না, তাই ভাবলাম যে তোমাকে বাড়িতে আসছে কিনা, সেই জন্যই আসলাম। না তো বিয়াই, আমগো বাড়িতে আহে নাই। আর এই বাড়িতে যে আর আইবো আমার মনে হয় না। তাইলে মাইয়াটা কোথায় গেল? সারা গ্রাম খুঁজলাম, কোথাও তো ওরে খুঁজে পাইলাম না। আমার মনে হয় আপনার মেয়ে অন্য কাউরে ভালোবাসে বা পছন্দ করে, এই কারণেই হয়তো বা তার হাত ধরে চলে গেছে। তার হাত ধরে যখন যাইবই, তাহলে আমার পোলার জীবনটা নষ্ট করার দরকার ছিল কি? বিয়া না বললেই তো পারতো, তাহলে তো বলে দিতে পারতো যে এখানে বিয়া বসুম না। বিয়ান সাহেব, এমন কিছু হইলে তো মাইয়া আমার কাছে বলতো। আমার মনে হয় না যে আমার মাইয়া উল্টাপাল্টা কিছু করছে। আপনি বাবা হয়েছেন বইলা আপনি যে সবকিছু জানবেন তা তো হয় না। আপনার মাইয়া অন্য কাউরে পছন্দ করে বিদায় আমার পোলাটার এত বড় কষ্ট দিছে। যাক, আল্লাহ যা করে ভালোর লেগেই করে। হয়তো বা এগুলাই ছিল ভাগ্যে ওর, এই কারণে এগুলা করছে। বিয়ান সাহেব, আপনি যা বলতেছেন আমি বুঝতে পারছি। আমার মাইয়া আপনাকে খুব কষ্ট দিছে, কিন্তু আমি তো বাবা, আমি তো আর ওরে ফালাই দিতে তো আমি পারি না। মাইয়ারে আমি অনেক বুঝাইছি বিয়ান সাহেব, কিন্তু মায়া কিছুতেই রাজি হইতেছে না। আব্বা আপনার মাইয়া আসলেও আর আমি তার সাথে সংসার করবো না, আমি তারে তালাক দেবো। আর তালাক দেওয়ার সব ব্যবস্থা আমি করে ফেলছি। ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই কইরো। বিয়ান সাহেব, আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। বিয়ার আগে যদি অন্য ছেলের সাথে সম্পর্কই থাকতো, তাহলে আমার পোলার লগে বিয়া দেওয়ার দরকার ছিল কি? আমার পোলার জীবনটা নষ্ট করে দিয়া শেষ পেশে আরেকবার হাত ধরে চলে গেছে। এটা খুব খারাপ কাজ করছে বৌমা, ভালো কাজ করে নাই। আল্লাহ যেন ওরে হেদায়েত করে। বাবা, বাবা তুই মনের মধ্যে কষ্ট রাখিস না, তুই ধৈর্য ধর, আল্লাহ তোর ব্যবস্থা করে দেবো সবকিছু। তোর মনের মধ্যে শান্তি এনে দেব আল্লাহ। আমি দোয়া করি বাবা, তোর জীবনটা নষ্ট হয়ে গেল। থাক মা, তুমি চিন্তা করো না, যা হবার হয়েছে। চলো ঘরে চলো। আল্লাহ তুমি রহমত করো। মেম্বার সাহেব, সানি আর রানী রে এক ঘরের ভিতরে পাওয়া গেছে, এজন্য সালিশ ডেকেছি। এখন কি করবেন বিচারটা করেন আপনি। আচ্ছা সানি, রাইতের বেলা তোমার ঘরে মায়া মানুষটা ঢুকলো কেমনি? মেম্বার সাহেব, আমি তো আর রানীরা ডাকি নাই, রানী আমার ঘরে আইছে। আমি ওরা কত করে বুঝাইলাম আমি একটা বেটা মানুষ, তুমি আমার ঘরে থাইকে না। হ্যাঁ, কোনো মতে আমার কথা শুনে নেই। ওই তো আমারে ভালোবাসার কত কিছু কইছে, এখন পল্টে নিতেছে। ও আমারে কইছে বিয়া করব, আর এখন আইসা কইতেছে ও আমারে বিয়া করব না। ও আমারে চিনে না, আমি কি? আমি নাকি জোর করে ওর ঘরের মধ্যে গেছি? তুমি হইলে একটা বিবাহিত মহিলা, আর ও হলো অবিবাহিত পুরুষ। তুমি কেমনে ওর বিয়ে করতে চাও? তোমার তো লজ্জা থাকা উচিত। এখানে লজ্জা শরমের কথা করতে গাইতেছে? আমি তো নির্লজ্জের মতো কোনো কাজ করি নাই। আমার একা দোষ দিতেছেন কেন? আপনি সানিরে জিজ্ঞেস করেন, ও তো আমারে ভালোবাসে। আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, আর দুজন সিদ্ধান্ত নিতে বিয়া করবো। এখানে আমার একার দোষ আপনারা পাইতেছেন কেমনে? এটা একদম পুরা মিথ্যা কথা মেম্বার। আমি একটা অবিবাহিত পোলা, আমার বাবাই মায়া দেখছে আমার লাগে, আর আমি একটা বিবাহিত মায়ারে কেন বিয়ে করতে যাবো? কোন দুঃখে অত্যন্ত। শুন না, সানি কি কইলো? সানি তো তোমার বিয়ে করতে চায় না, তুমি ওর বিয়ে করতে চাও। সানি তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সানি তো তোমার বিয়ে করতে চায় না। সানি, তুমি না গো সামনে এসব কি কইতেছো? আমি তোমার লেগে আমার স্বামী সংসার সবকিছু ফালা রেখেছি, আর তুমি এখন আমার সাথে বেইমানি করতেছো? এই সানি, তোমার মাথা মতো ঠিক আছে? আর তুমি কারে বিয়া করতেছো? তুমি যদি অন্য মায়ের বিয়া করো তাহলে আমি কে? আমার লগে এতদিন কি করছো সানি? তুমি তুমি আমার লগে প্রতারণা করছো, টাইম পাস করছো। সানি, এইসব কিন্তু ঠিক করতেছো না। এখনো সময় আছে, সত্যিটা সবার সামনে কও। এই, আমি কি তোমারে কখনো কইছি যে তুমি তোমার স্বামীদের সাইডে তুমি আমাকে ছায়া করো? তোমার দোষ তুমি আমার ঘরে চাপাইতেছো কে?
আমি স্বীকার করতেছি তুমি আমার স্বামীরে ছাড়তে কও নাই, কিন্তু তোমার লেগেই তো ছাইরাইছি। তোমারে ভালোবাসি, তুমি আমার কথা দিছো না তুমি আমারে বিয়া করবা, তাহলে আমি যদি আমার স্বামীরে না ছাইরা দেই তাহলে তোমার আমি বিয়াটা করবো কেন? আমার স্বামীরে ছাড়ার পরেই তো তোমারে বিয়ে করবো। আমি ওইটাই করছি। আমি ভাবছি আমি তো তোমার 2 দিন পর বিয়ে করতেছি, এর জন্য আমি আগে ভাগে আমার স্বামীরে ছাইরা আমি আইসা পড়ছি। আর এখন তুমি কইতেছো আমার বিয়া করতে পারবা না, তুমি আমার সাথে কোনো সম্পর্কে আসছিলা না। এইসব নাটক কিন্তু ঠিক না সানি। এই সানি শোনো, আমি তোমার একটা কথা কই দিচ্ছি, তুমি যা করতেছো না খুব খারাপ করতেছো, এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হইব। আমি এই বিচার মানি না। তুমি কি মনে করছো আমি তোমার এত সহজে ছাইরা দিমু? আমিও কই দিতেছি আমি এত সহজে ছাড়ার মাইয়া না। কেমনে কি করণ লাগে ওটা আমি কইরা ছাড়বো। একদম চুপ করে এই জায়গায় দাঁড়ায় থাকবি। তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেছে। তোর জন্য আজকে আমি মানুষের সামনে কথা শুনতেছি। ভালোই তো ছিল, স্বামীর ঘর করতেছি, স্বামীর ঘর ছাইরা কেন আইলি? এখন তো আমার ইচ্ছা করতেছে তোরে আমি খুন করে ফেলাই। মজিদ মিয়া, খুন খারাপের দরকার নেই। তুমি তোমার মেয়েরে নিয়ে যাও, আর তোমার মেয়েরে বুঝাও ভবিষ্যৎ যেন আর এইসব কাণ্ড যেন না করে। জি মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার মায়ের সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। আসলে হয়েছে কি মেম্বার সাহেব, আমরা মা বাবা সবসময় সন্তানের কাছে ঠেকা থাকি। সন্তানরা ভুল করে, মা বাবারা এসে ক্ষমা চায়। তাই আমিও আমার মাইয়ার হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি এবং আমার মাইয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নিতেছি। ভবিষ্যতে এই মাইয়া যেন আর কোনো ভুল পথে না যায় সেই দায়িত্ব আমি নিলাম। আমার মাইয়ারে নিয়ে যাইতেছি। আসি মেম্বার সাহেব, যাও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চল আয় আয়। মেম্বার সাহেব, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আজকে আমার ইজ্জতটা পাইসা গেল, আর নাইলে তো বিবাহিত মাইয়ারে আমার বিয়ে করা লাগতো। শোনো, ভবিষ্যতে আর এমন কাজ করবে না। তুমি এখন এন থেকে চলে যাও। আচ্ছা মেম্বার সাহেব, সালাম। মেম্বার সাহেব, 2-4টা জুত মতন হলো না। আব্বা, তুমি আমার মাফ করে দাও। আজকে আমার জন্য সবার সামনে তোমার অপমানিত হইতে হইলো। তুমি আমার লেগে সবার সামনে ছোট হয়ে গেছো আব্বা। আমি তোমার সবার সামনে ছোট বানাইছি। আমি যা করছি একদম ঠিক করি নাই। কেন করতে গেলি এমন? হ্যাঁ, কেন করতে গেলি? তুই সবাইরে কষ্ট দিছস, তুই আমারে কষ্ট দিছস, আর এত সুন্দর একটা জামাই তার মনে তুই এইভাবে কষ্ট দিলি। আর কষ্ট ঠিক আছে, সেইটাও বাদ দিলাম। আজকে এই যে 40-এর মধ্যে আমার মাথা খুব উঁচু হয়েছে, তাই না? হ্যাঁ, সমাজের মধ্যে আমি একেবারে মানে কি কমু, মাইয়ার জন্য বাপ মাথা নিচু করে রয়েছে। তোর জন্য যে আমি একটা কথা জোর গলায় বলবো, আমি সেখানে বলতে পারি নাই। হ্যাঁ, কেমনে কমু? স্বামী থাকতে যেই মেয়ে নাকি পরপুরুষের ঘরে ঢুকে রাইট করে, সি সি, আমার তো মুখে আনতো ঘৃণা করতেছে রে মা। আব্বা, সানি আমারে কথা দিছিল, সানি আমারে বিয়ে করব, আমার নিয়ে সংসার সাজাইবো, কিন্তু আমি বুঝতে পারি না আব্বা ও এই সময় এসে আমার সাথে এত বড় ধোঁকাবাজি করব। আর আব্বা তুমি ঠিকই কইছো, কাউরে কষ্ট দিয়া কেউ কখনো ভালো থাকতে পারে না। আমার স্বামী অনেক ভালো একটা মানুষ, আমি এখন বুঝতেছি আমি কত বড় ভুল করছি আব্বা। আমি আমি ওই সানির কথা শুই না আমার স্বামীরে কষ্ট দিচ্ছে। সানির দোষ আমি দেই না, দোষ হলো তোর। তুই যদি সানিরে সুযোগ না দিতি, সানি কখনো সাহস পাইতো না তোরে বাজে প্রস্তাব দেওয়া বা তোরে বিয়ে করার। অবশ্যই তুই সানিরে বিয়ে করার আশা দেখাইছস, সানি ওই সুযোগটা নিয়ে নিছে। ওর কি দোষ? আব্বা, আমি অনেক বড় ভুল করছি আব্বা, আমি আমার পাপের শাস্তি পাইতেছি। আব্বা, আমি আমার স্বামী সংসারে ফিরে যেতে চাই, আমি ওর কাছে মাপ চাইতে চাই। আব্বা, আমার একটা বার সুযোগ দাও আব্বা, আমি আমার স্বামীর কাছে যাইয়া অনুরোধ করব, আমি আর কোনো দিন তার সাথে কোনো অন্যায় করবো না। হ্যাঁ, তোর একটা পথ খোলা আছে। তুই যদি তোর স্বামীর কাছে যাইয়া মাপ চাস, যদি ওই ছেলেটা তোরে মাপ করে, তাহলে হয়তো তোর সুখ আবার ফিরে আইব, আবার তোর ভাঙা সংসারটা আবার সুন্দর করে করব। দেখ, মামুন যদি তোরে ক্ষমা করে তাহলে খুব ভালো। ঠিক আছে আব্বা, আমি এখনই আমার স্বামীর কাছে যাইতেছি। তুমি তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। আমি আমার পাপের শাস্তি পাইতেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি আর কোনোদিন তোমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না মৃত্যুর আগ পর্যন্ত। তুমি আমার একটা সুযোগ দাও। সেই সুযোগ এখন আর নাই। আমি তোমারে অনেক বুঝাইছি, তুমি আমার কথা শোনো না।
আমাদের দূর দূর করে তাড়াই দিছো, আমার মার সাথে খারাপ ব্যবহার করছো। আমার মা তো তোমার কাছে খুব বেশি কিছু চাই নাই। আমার মা চাইছিল সংসারে একটু শান্তি হোক, কিন্তু তুমি তার সাথে সব সময়ের জন্য দুর্ব্যবহার করছো, অশান্তি সৃষ্টি করতো সংসারে। তুমি কারো কথা শুনো না, তোমার যখন যা ইচ্ছা করছে তখন তাই করছো। এইসব নিয়ে এখন আর আমার কোনো দুঃখ নেই। তুমি আমার কাছে তালাকনামা চাইছিলে না, এই নাও তালাকনামা, আমি সাইন করে দিছি। ধরো। আব্বা আমার সব কিছু শেষ হয়ে গেল। আব্বা আমার স্বামী আমার তালাক দিয়ে দিল। আব্বা আমি এখন কি করবো? আব্বা আমি কই যাবো? আব্বা হয়েছে এখন? এখন তো তুই স্বাধীন হয়ে গেছিস, আর চিন্তা নাই তো। এখন যা স্বামীর কাছে যা, স্বামীর কাছে যাই তুই ক যে আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে, আমি এখন মুক্ত, আমারে তুমি বিয়া করো। কখনো না। হাজারের মধ্যে একটা ছেলে দেখে শুনে আমি তোরে ওই ছেলের হাতে তুলে দিচ্ছিলাম। ওই ছেলের কোনো ভুল ছিল না, তোর ভিতরে লোভ ঢুকছিল, তোর চোখ খারাপ হয়ে গেছে। বাপ হইয়া এখন মেয়েরে এই কথা বলতে আমি বাধ্য হইলাম। সি 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 সি। এখন আমি সমাজ দিয়ে হাঁটতে গেলে সবাই কইব চরিত্রহীনা মেয়ের বাপ যাইতেছে। আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। মারে, একটা কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুই অনেক লোভ করছিলি, তাই তোর কপালে আজকে এই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। আমি এখন কি করব? তুই যেমন কর্ম করছস সেরকম ফল হয়েছে। ওগো শুনছো, আমার না একটা কথা ছিল। কি কবা কও, হাতে কাজ আছে। কাজ তো তোমার সব সময়ই থাকে, কাজ ছাড়া কি আর কিছু বুঝো? আমার দিকেও তো তাকানোর সময় পাও না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার জন্য আসছি, শোনো। ওই যে পাশের পাশের ভাবি আছে না, ভাবি খুব সুন্দর একটা হার বানাইছে স্বর্ণের। আমার না দেখে খুব ভালো লাগছে, আমার ওই হারটা বানাই দিবা? এই যে দেখো আমার গলায় যে চেনটা আছে, এটা তো বাবা দিয়েছিল অনেক আগে আমাকে, আর এটা পুরাতন হয়ে গেছে, সবসময় পরে থাকতে ভাল লাগে না। আমাকে নতুন একটা গহনা বানিয়ে দাও না। বাপরি, আমার একটু সময় দাও। এইবার ফসল উঠুক, ফসল উঠলে টাকা হবে, তারপরে তোমার সুন্দর একটা চেন বানাই। সব সময় শুধু সময়ই চাও, সময় চাওয়া ছাড়া আর কি কোনো কিছু পারো? এই যে গত বছরও তো বলছো, কি বলছো, ঈদের সময় আমাকে তুমি ঈদের মধ্যে বানায় দিবা, দিছো? তারপর কয়টা বছর গেল? 2টা বছর অলরেডি চলে গেছে, বানায় দিছো আমাকে? আরে তুমি এত অবুঝের মতো কথা বলতেছো কেন? আগে তো পেটে ভাত দিতে হবে, তারপর না তুমি সোনার চেনের চিন্তা করবা। দেখো আমাকে সংসার চালাইতে যে কষ্ট হচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছি, তার ভিতরে তুমি এত সোনার চেন নিয়ে। একটু ধৈর্য ধরো, সময় দাও আমারে। তোমার এইসব কিছু আমি শুনতে পারবো না, অনেক শুনছি। এখন তুমি আমাকে ক্লিয়ার কাট বলো, তুমি আমাকে কবে বানায় দিবা? হয়তো বানায় দিবা কিনা এটা বলো, আর কবে বানায় দিবা ডেট দাও। আর যদি না দিছো বানায়, তাহলে আমি আজকে রাতে ভাতই খাবো। ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি এত বাড়াবাড়ি করতেছো কেন? আর 10টা বইয়ের সাথে তোমার নিজের তুলনা দাও, কারা কি করলো না করলো সাথে তোমার কি আসে যায়? এই না না, এই শুরু করছিস কি? হ্যাঁ, আরে পাড়া প্রতিবেশী তো তোগো চিল্লা নিতে ওরা অস্থির হয়ে গেছে, হাসাহাসি করতেছে আমাগো নিয়া। ওরা কইতেছে ওই যে সার্কাস শুরু হয়ে গেছে, আমার বাড়িটা সার্কাস হইছে। এমন কি হইছে রে বাবা? বৌমা কি হইছে? কত দেখি বাবা, তোমার বৌমা পাশের বাড়ির কোন ভাবি নাকি সোনার চেন কিনছে, তাই দেখে এসে ধরছে আমার আজকেই তার সোনার চেন কিনে দিতে হবে। আমি যদি আজকে তার চেন কিনে না দিই, সে রাতে ভাতই খাবে না। আমি কইলাম আমার একটু সময় দাও, এবার ফসল উঠুক, ফসল উঠলে তারপরে চেন কিনে দিব। সে শুনবেই না, তার আজকে রাত্রের ভিতর কিনে দিতে হবে, নাহলে ভাতই খাবে না। বৌমা জানা তো ঠিকই কইছে, এইবার ফসল উঠলে আগে তোমার সেন বানাই দেবো, কোনো চিন্তা করে না। এই নিয়ে চিল্লাচিল্লি করলে পাড়া প্রতিবেশীরা কি কইবে? সমাজ আছে না, কব সমাজের মানুষ তো খালি হাসাহাসি করে আমাকে নিয়ে। বৌমা আমি তো জানি তুমি মাইয়া মানুষ, তোমারও তো শখ হয় স্বর্ণের গয়নাগাটি পড়তে, আমাকেও শখ হয়। আমার শখ নাই কও, আমার পোলার বউ সোনার গয়নাগাটি পইরে ঘুরবো আমার সামনে দিয়ে। কিন্তু বৌমা তুমি তো জানো আমাকে অবস্থা। তো এইবার ফসল উঠলে সবার আগে তোমার গয়না ধরাই, তুমি কোনো চিন্তা করো না। এই নিয়ে আর কোনো চিল্লাচিল্লি করো না বৌমা। আচ্ছা আব্বা একটা কথা বলেন তো, আমার কি কোনো সকালাদ নাই? আমার 2-1টা সকালাদ যদি আপনার ছেলে পূরণই না করতে পারে, তাহলে আমাকে বিয়ে করতে পারে। আপনার ছেলে তো বোঝা উচিত ছিল আমি কত বড় ফ্যামিলির মেয়ে, আর এই বাড়িতে এসে ভাঙা বাড়িতে থাকতেছি, সবকিছু মেনে নিতেছি। তার মানে কি সে আমার একটা সকালাদ পূরণ করবে না? আপনার ছেলে 2 বছর আগে আমাকে কথা দিছে একটা চেন আমাকে বানায় দিবে, এখনো পর্যন্ত সে দিচ্ছে না। বাবা আপনারা সব সময় এই সংসারে বুঝান অভাব অভাব অভাব, অভাব ছাড়া কি আর কিছু দেখাতে পারেন না? বাবা আমার যদি একটা সকালাদ আপনার ছেলে পূরণই না করতে পারে, তাহলে এই সংসারে থেকে আমার কি লাভ? আমার তো এই সংসারে থাকারই কোনো দরকার নাই। আমি এত কথা বুঝতে চাই না বাবা,
আপনার ছেলেকে আপনি জিজ্ঞাসা করেন যে আমাকে কবে স্বর্ণের চেন বানায় দিবে। বৌমা এত জিদ কইরো না তো। এই যে দেখো আমার পোলাটা এত কষ্ট করে এই সংসারের জন্য, তোমার সুখের জন্যই তো। তুমি যদি এই নিয়ে যদি চিল্লাচিল্লি করো তাহলে রান্নার মাথাটা কি ঠিক থাকবো কও? এমনি হইলো মাঠে আমরা রোদ্রে কাম কাজ করি, তারপর যদি তুমি ওর সাথে এরকম চিল্লাচিল্লি করো, পুরুষ মানুষের মেজাজ কতক্ষণ ঠিক থাকে কও? ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাইবে। ধৈর্য ধরতে ধরতে আমার জীবন শেষ। আর এই আপনাদের একই কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আমি বুঝতে পারছি যা করার আমাকেই করতে হবে, আপনারা কোনো কিছুই করবেন না। তোর বাগান মাথা গরম হইছে, একলাই ঠান্ডা হয়ে যাইব। আর মাঠে চল, মাঠে যদি কাম না করি তাহলে পেটে ভাত যাইবো ক? আর এই যে এত সমস্যা সমাধান কেমনে করুম? চল আগে খেতে যাই, কাম করি। চলো হাঁটো, এই ঘরের অশান্তিতে পেট ভরবে না। পাপড়ি ভাবি, ও পাপড়ি ভাবি, কোথায় আপনি? ও ভাবি, আপনি আসেন, এখানে আসেন, আমি রান্না করে। ওই যে মুড়াটা নিয়ে বসেন। কি অবস্থা, কি করতেছেন? এই তো ভাবি রান্না বসে কাটাকাটি করতেছি। ভাবি তোমারে খুব দেখতে মনে চাইছে, তাই একটু আসলাম। ভাবি আপনি আসছেন, খুব ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছে। আমার এই বাড়ি তো সারাক্ষণ খালি থাকে, বাড়ির মধ্যে কোনো একটা মানুষ নাই যে গল্প করবো। আপনি আইছেন, এখন আপনার সাথে অনেক গল্প করেন যাবে। কি গো ভাবি, তোমার মুখটা এমন কেন? আবার কি রানার সাথে ঝগড়া হয়েছে? আর বলবেন না ভাবি, একটা স্বর্ণের চেনের কথা বলছিলাম। ওই স্বর্ণের চেন কি আর আমার কপালে জুটে? আপনার ভাই বলে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে করে আমার ঘুরাইতেছে। স্বর্ণের চেন আমার দেয়ও না, কোনো কিছু না। আচ্ছা ভাবি, একটা কথা বলেন তো, এরকম করে কি আর সংসার চলে? আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো সকাল আছে। আরে দূর পাগলি, এই যুগে কি স্বামীরা সে বসে থাকলে হয়? আর রানা তো শুধু চাষাব, রানার আর কয় টাকাই কামাই করে, ওই টাকায় কি তোমার শখ মিটবে? তাহলে আর কি করব ভাবি? আমি তো হলাম কি এবারের বউ, বউ হয়ে তো আর বাড়ির বাইরে যে কামাই রোজগার করতে পারবো না, তাই না? নিজের খরচ কিভাবে নিজে চালাবো বলেন? শোনো, আমার এক চেনা পরিচিত লোক আছে, ওইখানে লোক নিবে, ঠিক আছে? তুমি যদি চাও তাহলে ওই জায়গায় আমি কাজে লাগাই দিতে পারি। শোনো, ওই জায়গায় যদি চাকরি করো কারো কাছে আর হাত পাততে হইব না, তোমার নিজের খরচা তুমি নিজেই করতে পারবো, আর উল্টো তুমি আরো কত কিছু কিনতে পারবা। চাকরি? আমি কি আর চাকরি করতে পারবো ভাবি? আরে এত চিন্তা কিসের, ওখানের কাজ অত কঠিন না, তুমি এমনিই পারবা। নিজের পায়ে দাঁড়াইলে দেখবা তোমার এই সংসারে কদর বাইরে গেছে, রানাই তোমারে কত সম্মান করবো তখন। ভাবি আপনি একটা কথা ঠিকই বলছেন, আজকে যদি আমার টাকা পয়সা থাকতো, আমি চাকরি করে আর্নিং করতে পারতাম, তাহলে হয়তো বা আমার এই সংসারের দাম থাকতো। ভাবি তাহলে আপনি আমার চাকরির ব্যবস্থাটা করেন। এই তো বুদ্ধিমানের কথা, তুমি যদি ওইখানে ঠিক মতো কাজ করতে পারো দেখবা তোমার দিন ঘুরে গেছে। ভাবি শুনেন না, কি চাকরি, কোথায় যাইতে হবে, কিভাবে কি, এটা তো বললেন না। শোনো, এইসব নিয়ে এখন চিন্তা করো না, কাজ করলে টাকা পাবা সেইটাই বড় কথা। আমি সবকিছু ঠিকঠাক কইরা পরে তোমারে বলবো, দেখবা আর তোমার কোনো অভাব হইব না। না মানে ভাবি হয়েছে কি, আমি তো একজনের সংসার করি, সে যদি আমাকে জিজ্ঞাসা করে কি চাকরি, কিভাবে কি, আমি তো তাকে বলতে পারবো না। এর চেয়ে ভালো হয় না আপনি যদি আমাকে বলতেন। আরে বললাম তো আমি পরে বলবো, এখন একটু ব্যস্ত আছি, তুমি শুধু মনে মনে তৈরি থাকো। এখন আমি আসি, কাজ হইলে সবকিছু গুছাইয়া তখন আমি তোমারে খবর দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার আসবেন কিন্তু। ঠিক আছে ভাবি। আল্লাহ, এত টাকা খরচ করে লাউগুলা ফলাইলাম, কিন্তু একটা লাউ তো টিকলো না, একটা লাউও বেচতে পারলাম না, খাইতেও পারলাম না। এই খরায় সব ফসল পুইরে ছাই হয়ে গেল। আল্লাহ, এই ছিল ভাগ্যে।
খেতে এসে মনটা মরে গেল। ঘরে বাজান তাই তো দেখতেছি, এই দেখ কি অবস্থা। এবার ক্ষেতের যে অবস্থা, আমার মনে হয় না ফসল ফলাই আমরা 2 টাকা ইনকাম করতে পারবো। কপালে যা আছে তাই তো হইব রে বাজান। ভাবছিলাম মহাজনের কাছ থেকে চওড়া সুদে মোটা অঙ্কের টাকা নিয়ে এইবার একটু বেশি করে ফসল ফলাম, তারপর ফসল হইলে ওই ফসল বিক্রি করে মহাজনের ধার দেনা শোধ করুম, বাড়ির কিছু কাম কাজ করুম, বৌমারে কিছু দেওয়ান লাগবো, সোনা দানা এগুলা দিম। এখন যা দেখতেছি এই যে দেখ, এত টাকা দিয়ে লাউ চাষ করলাম, দেখ দি লাউয়ের অবস্থাটা কি। এই লাউ বাদ দিলাম, এই যে দেখ কুমড়াগুলা, এত টাকা খরচ করলাম, মনে করলাম যে এইবার কুমড়া উঠবো, কই সব লাল হয়ে গেছে। এমন খরা আল্লাহ দিছে, আর কিচ্ছু হইল না রে বাজান। শাক সবজিগুলা সব পুইরা ছাই। সেই চিন্তাই তো ঘুমাসতেছে না আব্বা। মহাজন কাশেম আলী বলছে এই মাসের ভিতরে যদি টাকা না দিই তাহলে আমাদের জমি টমি নিয়ে যাবে সব। এইদিকে তোমার বৌমার সাথে অশান্তি, এত যন্ত্রণা নিয়ে মানুষ কেমনে বাঁচে আব্বা? কি যে করবো কিছুই বুঝতেছি না। বিপদের সময় ভাঙ্গা পড়িস না রানা, মহাজনের সঙ্গে আমি আবার দেখা করব। মহাজনরে সব খুইলা কমু আমি সব খুইলা কইলে মহাজন ফালাইব না। আর ওই যে ওইদিকে তো আরেক চিন্তা করতেছি রে বাজান, বৌমারে তো এটা ওই যে সোনার চেন বানাই দিতেই, কেমনে কি দিব। আমার তো আশা ছিল যে এই ফসল বেচে তারপরে বৌমার একটা সোনার চেন গড়াই দিব, কিন্তু এখন কি করবো? পাপড়ির কথা বাদ দাও আব্বা, সে তো আছে তার সকাল রাত নিয়ে। দিকে আমরা আছি আমাদের চিন্তায়। মহাজনরে টাকা না দিতে পারলে বাড়ির জমি দলিল করে নিয়ে যাবে, তখন সকাল রাত সব যাইব। বাজান রে, একটা জিনিস আমি চিন্তা করছি, এই মরা মাটিতে কোনো ফসলই তো হইব না। এই মাটিতে আর ফসলের আশা করাও যাইব না। বাজানে একটা জিনিস খেয়াল করতোস, গ্রামের অনেক পোলাপান এখন এই আমাকে গ্রামে ফসল আদি হয় না দেখে তারা কিন্তু শহরমুখী হয়ে গেছে। তারা শহরে যায় নানান কাজ করতেছে, রাজমিস্ত্রির কাজ করতেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ দিনমজুরির কাজ করতেছে, রঙের কাজ করতেছে। কি করব ক, গ্রামে তো কিছুই হয় না, তাই তারা শহরমুখী হয়েছে। ও জান, আমি কইছিলাম কি, তুই নাইলে শহরে যাইয়া একটা কাম কাজ কর। তুই যদি শহরে যাইয়া একটা কাম কাজ করস তাহলে মহাজনের দেনাটা শোধ করতে পারবো। বাজান রে, আমার কথা বাদ দে, আমি আর কয়দিনই বা বাঁচি, তোর তো ভবিষ্যৎ আছে। আল্লাহ দিলে আমার নাতি নাতকুর হইব, তোর সংসার আছে, তোর বউ আছে, তোর তো ভবিষ্যতের জন্য কিছু করতে হইব। আমার চিন্তা করলে তো হইব না ক বাজান। অভাব যখন ঘরের মধ্যে ঢুকে তখন এই মাটির মায়া কইরা কোনো লাভ নাই। এই মাটিতে কিচ্ছু করতে পারবো না বাজান, তাই আমি তোরে যা কই তুই সেইটাই কর, তুই শহরে যা। না আব্বা, ওই শহরের কথা বাদ দাও, ওই শহরে আমি যাব না। তোমার যে বয়স, তোমার এই বয়সে রাইখা আমি ওই শহরে যাব না। আর আমার ভিটামাটি সাইডে কেন আমি শহরে যাবো আব্বা? আমার কষ্ট হইলে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিন মজুরি কাম করব, তবু আমি ওই শহরে যাব না আব্বা। শহরের ওই দালান কোঠা আমার পছন্দ না। তাছাড়া আমি এই গ্রামের মানুষ, এই গ্রামেই আমার জন্ম, এই গ্রাম ছাড়িয়ে আমি যাব না, তোমার রাইখেও আমি যাব না আব্বা। কই কি আরেকবার চেষ্টা করি, তুমি আর আমি দুজনে মিলে আরেকবার চেষ্টা করে দেখি না হয় কিনা, আমরা ফসল ফলাইতে পারি কিনা। বুঝছি, তুই তো এক গাইয়া, তোরে আর আমি কি কমু। আচ্ছা ঠিক আছে, চল বাড়ির দিক যাই, যায় দেখি বৌমার রাগ কি ভাঙলো কিনা। এখন আর কি করা যাবে, আর কপালে যদি না থাকে এই খরায় শেষ করে দিল এইবার। বাড়িতে নাই কেউ? কি রে, কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? জানেন না রাতের বেলা মানুষের বাড়িতে যেরকম চিল্লাচিল্লি করতে হয় না? রানার বউ, তোমার শ্বশুরে আর তোমার স্বামী 20,000 টাকা নিছে, গন্যা টাকা নিছে। আজকে মাসের শেষ দিন, টাকা দিতেছে না। টাকা পাইবেন আমার শ্বশুর আর স্বামীর কাছ থেকে, আমি কি করবো? আমারে কোন কেন? আরে আপনারা যখন মানুষের টাকা হাওলাত দেন সুদের উপরে, তখন তো সুদের টাকা খাইতে মজাই লাগে, তখন তো কন্যা না সুদের টাকা নিমু না। আর যখন টাকা ফেরত নেওয়ার সময় হয় তখন গরিব মানুষের গলার মধ্যে পাড়া দিয়ে টাকা ফেরত নিতে চান নাকি? সুদের টাকা নিতে নিতে তো একদম রক্ত চুষা খাইতেছেন, এরপরও শান্তি হইতেছে না। সুদের টাকা যেহেতু নিছে, টাকা তো ফেরত দিবই, টাকা মাইরা তো যাইতেছে না। না কি বললা? রক্ত চুষা খাইতেন মানে? ও
যখন টাকা নাও তখন সুদ দিব, আর টাকা চাইতে এলে রক্ত চুষা খাই না? ফাইজলামি পাইছো না? শোনো, টাকা পয়সা যদি না দাও এ বাড়ি ঘর থেকে বাইর করে দিব, তখন তোমার তেজ থাকবো না। যা পারেন করেন, আপনি কারে ভয় দেখান? আমারে ভয় দেখান না, সব ভয় আমি পাই না। শুনেন, গরিব হইতে পারি কিন্তু আমাকে একটা মান সম্মান আছে। আজকের পর থেকে বাড়ির মধ্যে সেরকম চিল্লাচিল্লি করবেন না। ঠিক আছে, এবার আর ডাকাডাকি করবো না। তোমার শ্বশুর আর তোমার স্বামী আসুক, তারপর ওর লগে বোঝাপড়া আছে। আর তুমি হলে বাড়ির বউ, এরকম বিয়াদব তো দেখিনি আমি। কথা কইলে উচিত কথা কইলে বেয়াদব, তাই না? কিসের উচিত কথা হইলে? আরে আসসালামু আলাইকুম মহাজন সাহেব, আপনি রাইট করে আমার বাড়িতে। ওয়ালাইকুম আসসালাম। এ রানা, তোর বউরে কি আদব কায়দা শিখাসনি? আমি টাকা চাই দিয়েছি, যা ইচ্ছা তাই কয়। এ হলো বাড়ির বউ, কথা বলবে একটু বুঝে শুনে কথা বলবে না? ভাই আপনি রাগ করেন না, ও তো ছোট মানুষ, বোঝে নাই। এই তুমি দাও, দ্রুত একটা চেয়ার নিয়ে এসো, বাইরে বসতে দাও। এই রাখ তোর চেয়ার, আমি এখানে বসতে আসিনি। মাসের শেষ দিন, তোর টাকা দেওয়ার কথা, আমার টাকা দে। মহাজন সাহেব, মাঠের অবস্থা তো আপনি নিজ চোখে দেখছেন। এখন খরা চলতেছে, ফসল টসল সব জইলা পুইরা ছাই হয়ে গেছে। আমারে আর কয়েকটা দিন সময় দেন, আমি আপনার টাকা ঠিকই দিয়ে দেবো। সময়ের কথা বলতেছো? সময় দিতে দিতে আমার জান শেষে গেছে। টাকা চাইতে হলে খালি অভাব অভাব অভাব, অভাবের গল্প তো আমি শুনবো না। শোনো, তোমরা যদি টাকা না দাও ওই জমিতে তোমরা ফসল ফলাতে পারবে না, ওই জমি আমার। ভাই আমাদের আর 10টা দিন সময় দেন, আমি 10 দিনের ভিতরে ঠিকই আপনার টাকা দিয়ে দেবো। আমার উপর একটু বিশ্বাস রাখেন ভাই, আর আমরা তো আপনার পর কেউ না ভাই। শোনো, সময় যখন চাইতেছো 10 দিন, আমি তোমার 7 দিন সময় দিলাম। 7 দিনের ভিতরে টাকা যদি না দাও, আমি কিন্তু জমির দলিল আছে আমার কাছে, জায়গা মতো নিয়ে যাব। আমি গেলাম কিন্তু। আর নাও টাকা, আজকে তোমার জন্যই বাড়িতে মানুষ এসে এত অপমান করে গেল, কতগুলা কথা শুনে গেল। সি সি সি, আমাগো মান সম্মান আর কোনো কিছু থাকলো না। এই তুমি এত বেশি বুঝো না, যাও বাজার না, তোমার এত কথা দরকার নাই। উচিত কথা কইলি আমি। বাজান, অভাবে পড়লে চোর ডাকাইতের চেয়ে ওই মহাজনের ডর বেশি। কি করবো আব্বা, বুঝতেছি না। কি করবি? আচ্ছা শোন, তুই ঘরে যা, গলাটা শুয়ে গেছে, আমার এক গ্লাস পানি এনে দে। আব্বারে ভাত দিয়ে আসছি, তুমি ভাত খাবা না? চলো তোমার ভাত বেড়ে দিই। না আমি ভাত খাবো না। ভাত খাইবা না তো? ঠিক আছে, খাও না, না খাই থাকলে না। শোনো, আমি তোমার একটা কথা বলতে চাই। কি কথা? এইভাবে অভাব অনটনে না থাইকা, মানুষের কথা না শুই না, আমি একটা চাকরি করতে চাই। চাকরি করবা? কিসের চাকরি? এই ধরো যে কোনো একটা চাকরি, যাই করি পরেরটা তো পরে জানতেই পারবা। সুমি ভাবি বলছে আমারে, উনি আমার একটা ভালো চাকরি দিব, আর ওই চাকরি করলে এমনি তো আমি অনেক টাকা আর্ন করতে পারবো, আর আমাদের কোনো অভাব থাকবে না। সুমি ভাবি বলছে আমি চাকরি করতে হবে। চাকরিটা কি, কোথায় যেতে হবে, কি কাজ, এগুলো কিছু জানো? ওইটা তো ভাবি আমার এখনো পরিষ্কার করে কোনো কিছু বলে নাই। তবে কাজ যাই হোক, কাজ তো আমি কাজ করব, টাকা আসবে, এটাই হচ্ছে বড় কথা। আর আমি কোনো কিছু শুনতে চাই না। কি কাজ সেইটাই তুমি জানো না, আবার তুমি চাকরি করবা? শোনো পাপ্পি, আমি একটা কথা বলি, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। ঘরের বউ বাইরে দিয়ে কাজ করবে, এটা আমার সংসারে হবে না। আমি এমন স্বামী না যে আমার বউ বাইরে গিয়ে কাজ করবে আর টাকা ইনকাম করে আনবে তাই যে আমার সংসার চলবে, এরকম কাজ আমার দরকার নাই। কেন দরকার নাই? মানুষ যখন বাড়ির মধ্যে আইসা অপমান করে যায়, কথা শুনে যায়, তখন দরকার থাকে না? আরে যে শুনো, আমি তোমার একটা কথা কই, আমি ভালোর জন্য বলছি যে তোমার কাজের পাশাপাশি আমি যদি একটা চাকরি করি, অন্তত এই সংসার সবকিছু ভালো থাকবে। কিন্তু না, তুমি তো শুনবা না। আরে আমি এই সংসারটার মধ্যে একবেলা খায়া দুবেলা না খায় থাকতে পারবো না, সিরা কাপড় পরে থাকতে পারবো না। আমার অনেক দামি দামি শাড়ির স্বপ্ন আছে, আমি স্বর্ণের গহনা পরবো, এরকম ইচ্ছা আমারও আছে। এটা প্রত্যেকটা মায়া মানুষের একটা স্বপ্ন, যেটা তুমি পূরণ করতে পারো না। আর শুনো, আমি যেহেতু সিদ্ধান্ত নিছি আমি চাকরি করবো, করবো মানে করবোই, এখানে আমার কেউ বাধা দিতে পারবা না। আমি তো বলছি তোমার সোনার সেন আমি কিনা দিব, দরকার আমি শহরে গিয়ে রোজগার করবো, ওইখান থেকে রোজগার করে তোমার জন্য আমি স্বর্ণের সেন কিনে নিয়ে আসবো, কিন্তু তোমার চাকরি করা যাবে না। তুমি চাকরি করতে পারবে না, এইটাই আমার শেষ কথা, এরপর আর কোনো কথা বলবা না। তোমার শেষ কথা, কিন্তু এটা আমার শোনার সময় নাই। শুনো, আমি যেটা কইছি মানে ওইটাই হইব। আর তোমার তো মরদ নাই, ভালো একটা চাকরি বাকরি করে বউরে ভালো মতো রাখবা। তুমি তো একটা অপদার্থ, তোমার মুখে বাড়াইছে বড় বড় কথা না? তুমি সত্যিই বলছো, আমি আসলে একটা অপদার্থ। সারাদিন গাধার খাটনি খাটি এই সংসারে সবার জন্য, একটু ভালো কিছু করার জন্য, কিন্তু নাম নাই, কের মন জয় করতে পারলাম না। তুমিও সেই একই জিনিস, তোমার কোনো কিছুতেই মন ভরতে পারিনি। আমার সারা ঘুমও হবে না, আমি যাই। হ্যাঁ, এদিকে তো ঘুমাবে না, ঘুমতে হবে রাস্তায় গেলে। হ্যাঁ, তুমি যা মনে করো তাই।
নিজে তো কোনো কিছু করতে পারবে না, আবার আমাকেও করতে দিবে না, খালি আসে আলগা রাগ দেখানোর জন্য। ঘরে এমন বউ থাকলে শত্রুর দরকার হয় না। সারাদিন গাদার কাটনি খাটিয়ে আইসি একটু ঘরে ঘুমাবো, তাও শান্তি মতো ঘুমাইতে পারলাম না। আর মানুষেরও খাইয়ে দিয়ে কোনো কাজ নাই। এক বাড়ির মানুষ আর এক বাড়ি এসে বউরে কুবুদ্ধি দিয়ে দেয়। আরে এখন আমি একটু ব্যস্ত আছি, একটা পার্টির লগে মিটিং আছে, মিটিংটা শেষ করে তারপর আমি ফোন দিচ্ছি। কি খবর মৌসুমী রানী? হঠাৎ করে আমার বাসায় নতুন কোনো মক্কেল টক্কেল পাইছো নাকি? আরে মৌসুমী রানী কি এমনি এমনি আসে? অনেক ভালো একটা মেয়ে পাইছি, গ্রামের সহজ সরল, নামটাও জাক্কা, সেই সুন্দর। মৌসুমী রানী, আমি কিন্তু তোমার ভালোভাবেই চিনি, তুমি মালটা কি। তুমি ভালো কিছু না পাইলে আমার কাছে আইবা না। এতই যখন প্রশংসা করতেছো, দেই ছবি টবি আছে, দেখাও দেই। আছে না মানে, ছবি তো নিয়ে আসছি, এই যে। বাহ, সেই সুন্দর তো। এই, তুমি কি এ মায়ারে সত্যি আনতে পারবা? আরে যদি আনতে পারো, আমরা কিন্তু বাজারে বিশাল একটা ব্যবসা করতে পারবো। তবে এই মেয়েটারে আনা একটু কঠিন, কারণ ওর স্বামী আছে, শ্বশুর আছে, একটু কঠিন হয়ে যাবে, তাই দামটাও একটু বেশি। তবে চিন্তা করেন না, আমি মগজ দোলাই অলরেডি শুরু করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি পাইবেন। আরে টাকা পয়সা কোনো ব্যাপার না, এই নাও টাকা। তবে হ্যাঁ, মনে রাখবা কোনো রকম কোনো ঝামেলা যেন না হয়। আমি আবার ঝামেলা জড়ানো পছন্দ করি। যত দ্রুত পারো এ মায়াটারে এখানে নিয়ে আসবে। আরে কোনো ঝামেলা হবে না, ঝামেলার দায়িত্ব আমার। গ্রামের সহজ সরল মাইয়ে তো, ও চলে আসবে। ভালো একটা চাকরির অফার দিছি। আসলে স্বামীর বাড়িতে আছেন, একটু অভাবেও আছেন, টাকার লোভ দেখালে সবাই চলে আসবে। আচ্ছা, তো হইলো নাকি মৌসুমী রানী? আমি খুব ঝামেলার মধ্যে আছি, আজকে শিপমেন্ট যাবো, অনেকগুলা মায়া পাঠামো আজকে প্রবাসে। তুমি এখন যাও, পরে তোমার সাথে কথা। তবে টাইমটা কিন্তু 2 দিন। ঠিক আছে, তাইলে আমি এখন যাই, খুব তাড়াতাড়ি দেখা হবে। আমিও চাই। বাবা কি রাস্তা রে বাবা, এই দিকেও আমার আসতে হয়। হ্যাঁ, কেমন একটা জায়গায় মেয়েটা বিয়ে করছে। পাপড়ি, পাপড়ি, মা পাপড়ি, আরে কোথায় গেলি? আরে কই, বাড়িতে কেউ নাই? আরে বিআইন সাহেব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি হঠাৎ করে না বলে চলে আইছেন, আর এই রোদের মধ্যে আপনি দাঁড়ায় আছেন, ভিতরে চলেন। আরে আসবো, আবার আপনাদের কাছে বলে আসবো নাকি? আর ভিতরে যাব, ভিতরে একটা যাওয়ার জায়গা হলো নাকি? হ্যাঁ, আর আমি তো এসি ছাড়া থাকতে পারি না, গরম রে বাবা। আর আমাদের বাড়ি যে রহিমা আছে না, এর চাইতে ভালো জায়গায় থাকে এসিতে। শুনে, আমার মেয়ে এই বাড়িতে বিয়ে করেছে বলে আমি এই বাড়িতে আমার আসতে হয়েছে, নাহলে এই বাড়িতে কে আসে? এখানে আমার কাজের লোকও আসার যোগ্য না। থুক। আর আমার মেয়েটা কেমন আছে সেটা জানার জন্য আমি এখানে আসছি। জি বিআইন সাহেব, বৌমা তো খুব ভালো আছে, আপনি কোনো চিন্তা করেন না। বিআইন সাহেব, আপনার কি অবস্থা? আপনার শরীরটা কেমন আছে? শুনেন, আমার খবর নিয়ে আপনি কি লাভ বলেন? আপনি নিজের চরকায় তেল দেন আগে, তারপরে আমার কথা জিজ্ঞেস করেন, ঠিক আছে? আমার রাজকন্যার জন্য আমার এখানে আসা, না হলে আমি এখানে আসবো কেন বলেন তো? ভাবতে আমার ঘৃণা হচ্ছে, এই বাড়িতে আমার মেয়ে কিভাবে আছে, না জানি কত শুকিয়ে গেছে, আল্লাহই জানে। দেখতে কেমন নোংরা। ইস, মা? আহ, আরে মারে, কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আরে কি রে, তুই এত শুকিয়ে গেছিস? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? না, খাবি কোত্থেকে? দেখোস না, থাকার তো ঠিক মতো জায়গাই নেই, আবার খাওয়া দাওয়া দিবে কোত্থেকে? মা, তুমি এসেছো ভালোই হয়েছে। জানো, এখানে আমার অনেক কষ্ট। এই মানুষগুলা, এই একটা মানুষও ভালো না, এরা সব সময় আমাকে জ্বালা যন্ত্রণার মধ্যে রাখে। আমি ঠিক মতো খেতেও পাই না, আর থাকবো তো দূরের কথা। আর এই অজপাড়া গায়ের মধ্যে আমার বিয়ে হয়েছে। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি মা। বৌমা, এইসব তুমি কি বলতেছো? তোমার মা তোমারে দেখতে আইছে, তোমারে জিজ্ঞাসা করলো, আর তুমি এইসব কি বলো? তুমি তো এখানে ভালোই আছো, তোমারে তো আমরা অভাবে রাখি নাই, তুমি তো ভালোই আছো। চুপ করেন আপনি, বেশি কথা বলবেন না। নিজেরাই তো ঠিক মতো খেতে পাচ্ছেন না, আবার আমার মেয়েকে কি খাওয়াবেন? হ্যাঁ, খাওয়াতে পারবেন না যখন, ভালোভাবে রাখতে পারবেন না যখন, তখন ছেলেটাকে বিয়ে করিয়েছিলেন কেন বলেন তো? মা, তুমি জানো এই বাড়িতে কি কি হয়?
আমাকে খাওয়া পরে দিবে দূরের কথা, আমার একটা সকালও তো পূরণ করতে পারে না ওনার ছেলে। এই যে এই চেনটা বাবা আমাকে কত শখ করে আমার জন্মদিনে গিফট করেছিল বলো। হ্যাঁ আর ওনার ছেলে আমাকে একটা রূপোর চেনও গিফট করতে পারে না, এত ছোট লোকের। বৌমা, আমি তো জানি তোমার বাবা তোমারে শখ করে ওই সোনার চেনটা দিছে। তাই শোনো বৌমা, আমরাও তোমারে এর থেকে আরো ভালো চেন গড়াই দেব। তুমি এইসব কি বলো? তোমার মা আর সে আমাদের বাড়িতে তুমি যদি এইসব বলো, আমি ছোট হয়ে যাই না বৌমা? হয়েছে আর বলতে হবে না। আপনারা যে কত কিছু করতে পারবেন সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি, আমার মেয়েও বুঝে ফেলেছে। বুঝতে পেরেছেন? মা থাকার ঝগড়াঝাটি করো না তো, এদের সাথে কথা বাড়ালেই কথা বাড়বে। চলো ভিতরে চলো, তোমার গরম লাগছে না? গরম তো লাগছে, তোদের বাড়িতে এসি নাই, এই ভাঙা ঘরে আবার এসি থাকবে কোত্থেকে? নিজেরাই থাকতে পারে না? মা অনেক কথা আছে, চলো ঘরে চলো। কথা আছে? আচ্ছা ঠিক আছে চল। ওরে বাবা, এই আস্তে আস্তে চল। শব্দ হলো কি পাথর নাকি? কি রে, এটা কি শব্দ? হয় কেউ রাইখে গেল নাকি? এর ভিতরে কি কোনো গুপ্ত ধন নাকি? কেউ কি রাইখে গেল? কুয়াশার শব্দ দে না, এখন খোলা ঠিক হবে না। মাঝমাঝে কেউ দেখে ফেললে আবার বিপদ হতে পারে, লোকে জানলে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে বরং এই গামছায় প্যাঁচায় বাড়িতে নিয়ে যাও, শান্তি মতো ঘরে গিয়েই দেখবো ভিতরে কি আছে। শোন মা, তোর একটা কথা বলি। এই যে রানা, এই ফকিরের ঘর, এই ফকিরের ঘরে থাইকা তোর জীবনে কাটবো না, বুঝছো? তোরে তো রানা একটা ভালো শাড়ি দিতে পারে না, আর গয়না গাড়ি তো দূরের কথা, এগুলো তো পারবেই না। দেখ, তুই এক কাজ কর, ওরে তুই তালাক দে, তোরে আমি ভালো জায়গায় বিয়ে দেবো, তোর রাজ কপাল ফিরবে, বুঝছিস? তুমি ঠিকই বলেছো, এভাবে সংসার করা যায় না। এভাবে আমি যদি ওর সংসারে পড়ে থাকি তাহলে আমার বাকি ফিউচারটাও নষ্ট হয়ে যাবে। আজকেও বাড়িতে আসুক, আমি ওর সাথে এই তালাকের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, সাহস করে বলবি। আর যদি সাহস না করতে পারস তাহলে তোর জীবন কিছুতেই তুই ফিরাতে পারবি না। একেবারে ডাইরেক্ট বলবি, মুখের মধ্যে কোনো কথা রাখবি না। হ্যাঁ মা, আমিও এখন বুঝতে পারছি আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হবে, এভাবে থাকতে চলবে না। ওকে শুধু তুমি আজকে আসতে দাও, তারপর দেখো আমি কি কি বলি আর কি কি করি। মা তুমি এখন এই গরমের মধ্যে বসে থেকো না তো, যাও তুমি যে একটু বাতাস খাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুই আয়। মা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আইছে অপদার্থ, নিজে তো চলতে পারে না, আবার সাথে করে আমার মেয়েটারই নিয়েছে। আমার মেয়েটার জীবনটাই ধ্বংস করে ফেলছে। শোনো, কামাই রোজগার তো তোমার কিছুই নাই, তুমি আমার মেয়েটাকে কিভাবে চালাবে বলো তো? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে কেন বিয়ে করেছিলে? মা একটা কথা কই, টাকা পয়সা সুখ আসে না, সুখ হচ্ছে মনের ব্যাপার। আমি আমার সংসারটাকে আগলে রাখার জন্য হাড় ভাঙা কষ্ট করতেছি, মনের শান্তি হচ্ছে বড় বিষয়। মা আমি আমার মনের দিক দিয়ে অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি, আমার সংসারটা অনেক সুখের আছে। আপনার মেয়ে যদি মনে করে সে সুখে নাই, সেটা তার ভুল ধারণা। আপনার মেয়ের সাথে তো আমি কখনো খারাপ ব্যবহার করি না, ওরে অনেক সুন্দর করে ওর সাথে কথা বলি, অনেক ভালো রাখতে চেষ্টা করি, সুখে থাকতে চেষ্টা করি, দুজনের সংসারটা যেন সুখের হয়। ও যদি এটা না বোঝে মা, আমি কি করে বুঝাবো রে? হয়েছে, আর নীতি বাক্য বলতে হবে না, বুঝতে পারছি আমি। হ্যাঁ, আমার মেয়েটার যে তুমি কতটুকু করতে পারছো আমি এটা ভালো করেই বুঝি। সুখে তো রাখবা তো দূরের কথা, ভালো একটা শাড়ি দিতে পারো না, আমার মেয়েটা একটু ভালো মন্দ খেতে পারে না, শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। মা তো ঠিকই বলেছে, তোমার এই শান্ত স্বভাবের চেহারা দেখে আমার পেট ভরবে না। তুমি এখন যাও, এখান থেকে যাও। তোমার এই চেহারা দেখলে আমার একদম গা পিত্তি জ্বলে যায়। দাঁড়িয়ে আছো কেন? যাও, দেখলে একেবারে গা জ্বলে যায়। দেখলি তো, মাথা নিচা করে চলে গেছে, চোখের দিকে তাকায় কথা বলার সাহসটুকু ওর নাই। আর তোর সাথে ঘর করবে কি করে বল? মা ওর কোনোদিন সাহস হবে না আমার সাথে কথা বলতে। মা তুমি ঠিকই বলেছো, আমি ওকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিব। আমি না সহ্য করতে পারছি না, আমার এই বাড়িতে থাকতে থাকতে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। মা তুমি শুধু আজকে রাতটা অপেক্ষা করো,
দেখো, আমি আজকেই ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো, আর আমি ওকে ডিভোর্স দিয়েই ছাড়। শোন মা, তুই যেই সিদ্ধান্তটা নিয়েছিস ওইভাবেই থাক, এখান থেকে এক চুলও নড়বি না, ঠিক আছে? আমি ঘরে গেলাম। কি হয়েছে? ঘুমাইতেছো না কেন? তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ হবে কেন? আমার মন খারাপ। শোনো রানা, তোমার সাথে এভাবে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমার এই বন্দি কাজে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর এখানে থাকতে চাই না, আমি মুক্তি চাই, আমাকে মুক্ত করে দাও। এসব কি বলতেছো? আমি কি কোনো ভুল করছি? আমি তো তোমার সুখে রাখার জন্য আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। তোমার সাধ্যের সীমা অনেক কম রানা। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি তোমাকে ডিভোর্স দিব, আর কাল সকালে বাড়ি থেকে একেবারে চলে যাব। ডিভোর্স দিবা? তোমার এই কথাটা বলতে একবার বুক কাঁপলো না? বিয়ের সময় তো তুমি ওকে ঠিকই বলছিলাম, সুখে দুঃখে সবসময় একসাথে থাকবা। আজকে আমার অভাব দেখে আমার সাইডে তুলে দিতে চাচ্ছ? আচ্ছা পাপড়ি, একটা কথা বলো তো, এই শাড়ি গয়না কি ভালোবাসার কাছে তুচ্ছ? ভালোবাসা না পেট ভরনা রানা। তোমার এসব নুন ভাতের কথা তুমি তোমার কাছেই রাখো, এসব আমাকে বলতে আসবা না। আচ্ছা তৈলে যাবা তো ঠিক আছে, যাও। তবে শোনো, যাওয়ানোর সময় একটা কথা শুনে যাও। টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ কেনা যায় না, মনে রাখো। ঠিকই আমার এই কথাটা একদিন তোমার মনে পড়বে। আমি তোমার মন থেকে ভালোবাসছিলাম পাপড়ি। আমার জীবনের এইটাই মানে সবথেকে বড় ভুল ছিল। তোমার এই নীতিবাক্য শোনার কোনো সময় আমার নাই। আমি আমার মায়ের কাছে গেলাম। শোনো, কই যাও? আরে শোনো না। ও মা, মা কই তুমি? বাইরে আসো। এই তো আমি। কি রে মা, কি হয়েছে তোর? চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে এলাম। কি শুনতে চাও কি হয়েছে? হ্যাঁ, এই বাড়িতে থাকা মানে এই ছোট লোকটার সাথে সংসার করা। এই ছোট লোকটার আমি একটু ভালো থাকার কথা বলছিলাম, ও আমার কি বলে জানো? আমি নাকি লোভী, আমি নাকি ওর যোগ্য না। আমাকে বলে ঘর থেকে বের হয়ে যেতে। কি এত বড় কথা বলছে? হ্যাঁ, কত বড় সাহস! কি বলতেছো বৌমা? আমার ছেলে তো এরকম না। এরা না, বৌমা কি বলতেছে? তুই কি বলছস? বাবা, আমি কিছুই বলি নাই। ও নিজে নিজে তালাক চাইতেছে, ও আর বাড়িতে চলে যাবে। আমি বলছি ঠিক আছে যাও। এই চুপ কর ছোকরা, মুখে মুখে আবার তর্ক করো আমার মেয়ের সাথে। তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে রাজকুমারী, আমার কাছে এমনিতেই ভুল করছো, আবার আমার মেয়ের সাথে মুখে মুখে তর্ক করছো। কত বড় সাহস তোমার! শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার মেয়ে তোমার বাড়িতে আর থাকবে না। বিয়েন সাহেব, এখন তো মাঝরাত। এই মাঝরাতে যদি আমরা সবাই চিল্লাচিল্লি করি, আশপাশের মানুষ তো খারাপ বলবে। রাতটা পোহাক, সকালবেলা আমরা এক জায়গায় বসে তারপরে শুনবো না। হ্যাঁ, আপনি আমার এই কথাটা একটু বুঝেন বিয়েন সাহেব। দেখেন, আমাদের ভালো আমাদেরকে বুঝতে দেন। আপনাদের মতো ছোট লোকদের কথা আমাদের শোনার প্রয়োজন নেই। অনেক হয়েছে, এবার থামেন। আপনারা বড় তাই সম্মান করি, সম্মান করি তাই বুঝেন না যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করছো। তুমি তো আস্ত একটা বেয়াদব। অন্যায় করতেছি না বাপি, আয়নার সামনে দাঁড় করাইয়া তোমাদের আসল চেহারাটা দেখাচ্ছি। তুমি আর তোমার মা আমার আর আমার বাবার উপর যে মানসিক অত্যাচার করতেছো, এটা কি আসলে তোমরা বুঝতে পারো না? এই বাড়িটা ছোট হইতে পারে, কিন্তু এই বাড়িটা গড়তে আমার বাবার অনেক পরিশ্রম করা লাগছে। শোনো, আমরা গরিব কিন্তু আমাদের ভিতর অহংকার নাই, কিন্তু তোমাদের ভিতর অনেক অহংকার। তোমাদের মতো অহংকারীদের আমাদের এই বাড়িতে কোনো জায়গা নাই। যাও। তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ কেন? তুমি জানো আমি চাইলে তোমাকে কি করতে পারি? কি করবেন আপনি? কি করতে পারেন? শোনেন মা, আপনারা ভাবেন কি টাকা থাকলে সব কিছু করা যায়? টাকা থাকলে সব হয় না। হ্যাঁ, আপনাদের মনটা নর্দমার চেয়েও নিচে। আর শোনো পাপড়ি, তুমি আমার কাছে তালাক দিয়েছো না? যাও, তোমার আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। এইবার কিন্তু তুমি তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ। সীমা আমি না, তুমি ছাড়িয়ে যাচ্ছ অনেক আগে থেকেই। এখনো দাঁড়াই আছো কেন? যাও, যাও, এখান থেকে চলে যাও। আমার এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা নাই। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো। হ্যাঁ চল। শোনো মাজনী, আমার একটা কথা শুনে যাও। যাইতেছো যাও, তয় মাজনী একটা কথা মনে রাখো, মানুষের কিন্তু টাকা পয়সাই সব না। টাকা পয়সা আইজ আছে নাই কাইল। তুমি একটা স্বর্ণের হারের জন্য আমার এই সংসারে সবসময় অশান্তি লাগাই রাখছো। আমি যে তোমার শ্বশুর, বাবার মতো, তুমি কিন্তু কখনো আমার সাথে ভালো ব্যবহার করো নাই। তোমারে আমি ছেলের বউ হিসাবে কখনো দেখি নাই। মায়ের মতো আমি তোমার দেখছি। তোমার আমি বলছি, বৌমা বৌমা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্বর্ণের হার আমি করাই দেব। কিন্তু বৌমা, তুমি আমার কোনো কথা শোনো নাই, উল্টা আমারে অপমান করছো। বৌমা, সুখী হইতে হইলে টাকা লাগে না, মানুষের দোয়া লাগে। দোয়া
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি যেখানে যায় শান্তি পাও তুমি সেখানেই যাও। তয় মানুষের এইভাবে ছোট করো না, এত অহংকার ভালো না। আল্লাহ তাআলা মানুষের ভাগ্য কখন ফিরিয়ে দেয় এটা কেউ বলতে পারে না বৌমা, কেউ না। চল, আর এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না, চল। নীতি কথা কয়। রানা, মুহূর্তের মধ্যেই আমার ভরা ঘরটা খালি হয়ে গেল। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, নাতি নাতকুন নিয়ে আমি এই উঠান বইরা খেলা করব। কিন্তু দেখ আল্লাহ আমাকে কপালে কি রাখলো। আসলে কি, কপালে যদি সুখ না থাকে রে বাবা, শত চেষ্টা করলো সুখ আসে না। কত আশা করছিলাম আমার এই ভাঙা ঘরটা সুখে বইরা যাইব, কিন্তু আমাকে কপালই তো পুরা রে বাবা। তুমি নিজের কপালের দোষ দিও না বাবা। যে মানুষ অন্ধকারে থাকে তার আলোর পথ দেখায় কোনো লাভ নাই। ও নিজেই চলে যাইতে চাইছে, ওরে যদি তুমি জোর করে ধরে রাখো কোনো লাভ নাই। তবুও তো বাবা সমাজ আছে রে বাবা, সমাজ বলতে একটা কথা আছে, মানুষ কতজন কত কথা বলবো। বিচ্ছেদ মানে দুইজন আলাদা হয়ে যাওয়া না বাবা, একটা সংসার ছারখার হয়ে যাওয়া, একটা সংসারের সুখ শান্তি সব বিসর্জন হয়ে যায় বাবা, সব বিসর্জন হয়ে যায়। লোকের কথা ভাবে লাভ নাই বাবা। যারা আমাদের সম্মান করতে জানে না তাদের চিন্তা করে কোনো লাভ নাই বাবা। আল্লাহ কপালে যা লাগছে তাই হবে। তুমি মন খারাপ করো না বাবা, আমি তো আছি। ওইটাই তো সান্ত্বনা রে বাবা। ঠিক আছে, তাহলে রেসোস কেন, যা ঘরে যা, ঘুমা যা। ঠিক আছে বাবা। আমার এই সংসারটা তো ভালোই ছিল, ছোট্ট একটা সংসার ছিল। আমার বৌমাটা আমারে বুঝতে চাইলো না, আমার পুলারও বুঝলো না। আর খালি টাকা টাকা টাকা। আরে টাকাই কি সব সুখ হয়? বাবাজান, বৌমা তো রাগ করে চলে গেল, আর যাইবই না কেন বাজান রে। বড় লোকের মাইয়া সব সময় ছিল আরাম আয়েসে, আমাগো এই গরিবের সংসারে মানায় না। যাক গেছে, ভালো হয়েছে। তয় বাজান আমি তোরে কই কি, বৌমার কথা মাথার থেকে ফালাই দে। আব্বা, আজকে আমার টাকা নাই, এই জন্য আমার বউ আমার ছেড়ে চলে গেল। এই কষ্ট কি কারে বুঝাবো আব্বা? এই জন্য তো কই রে বাবা, এখন থেকে টাকার পিছনে ছোট, টাকা কামাইতে হইব। একটা কথা মনে রাখবি, এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, টাকা ছাড়া কিচ্ছু না রে বাবা। আজকে তোর কাছে টাকা আছে, তোর সব আছে, তোর টাকা নাই, কোনো কিছুই নাই। কাম কাজ করে তারপর। আরে রানা ভাই, চাচা যান, কি হইল? বাড়ি এত শুনশান কেন? পাপড়ি ভাবি কোথায়? ঘরে নাকি? না ভাবি, পাপড়ি কালকে ওর মার বাড়ি চলে গেছে, সে আর আমার সাথে সংসার করবে না। কি বলেন ভাই, একেবারে বাপের বাড়ি চলে গেছে? এটা তো খুব খারাপ হইছে। আরে সর্বনাশ, আমার তো সব শেষ। পাপিকে পটিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করতে চাইছিলাম, সেটা তো আর হলো না। চাইছিলাম হাতের দুইটা বালা বানাবো, তাও হলো না। মাঝখান দিয়ে আমার লাভের গুড় পিঁপড়েই খাইলো। কি হয়েছে ভাবি, কি ভাবতেছেন? না ভাই, কিছু ভাবতেছি না, আসলে আমার একটু কাজ আছে, আমি যাই। আব্বা, হ্যাঁ তোমার তো একটা কথা কইতে ভুলে গেছি। কি ক? কালকে আমি জমিতে কাজ করতে গেছি না, কাজ করতে গেছি, যখন কোদাল দিয়ে কোপাচ্ছে, হুট করে এমনি কোদালের সামনে একটা টাস করে শব্দ হলো। পরে আমি হাত দিয়ে ঘুরে দেখি একটা ঘটি, উপর দিয়ে কাপড় দিয়ে মোড়ানো। কি গটি পাইছস মাটির নিচে? পরে আমি উঠালাম, উঠাইয়ে চারদিক চাইছি যে কেউ রাইখে গেল কিনা, সেটা কাউরে দেখি না। পরে আমি গামছা দিয়ে মোড়াইয়া ঘরে এনে রাখি, কিন্তু তোমার বৌমার ঝামেলায় তোমার কইতে মনে নাই। মাটির নিচে যখন গটি পাইছস, বই রইছিস কে? চট করে যাই নিয়ে আয়, যা দেখি ওই গটির মধ্যে কি আছে। আল্লাহ আল্লাহ। আপা, আপা, এই যে পাইছি কালকে। খুল। কি আছে আর ভিতরে আব্বা?
আব্বা 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 বাবা রে, আল্লাহ তোর মুখের দিক তাকাইছে, আল্লাহ দিছে, আমাকে মতো গরিব মানুষের আল্লাহ দিছে। ও বাজান, বাজান রে, বাবান্দি শোন, হুম। এইটা দিয়েই তোর উন্নতি করতে হইব, এইটা দিয়ে তুই বড় হবি, এইটা দিয়েই সব আমি এমন একটা কিছু করবো যাতে সবাই দিয়ে আমাকে হিংসা করে। হ তয় বাজান, খবরদার, মুখে একদম তালা, এই ঘটির কথা যেন কেউ না জানে, তাই নাকি কিন্তু পুলিশ আইব, কেউর কাছে কবি না। এই গামছা দিয়ে আবার মিলই তাই দি। হ আব্বা এই টাকা এই গয়না দিয়ে কি করবো আমরা? বাবারে, আল্লাহ যখন যে কোনো উসিলাই আল্লাহ আমাকে এগুলা দিচ্ছে, তোর এই গয়না আর এই টাকা দিয়ে তোর বড় হইতে হইব। হ বাজান, তুই অনেক বড় হবি, এই টাকা দিয়ে তুই ব্যবসা করবি, প্রথমে ছোট থেকে শুরু করবি, তারপর আস্তে 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 অনেক বড় ব্যবসায়ী হবি। কিন্তু আব্বা আমার তো ভয় লাগছে, এই টাকা আমরা খরচ করলাম, ব্যবসা শুরু করলাম, বড় যদি কেউ এসে আবার বলে যে এই টাকা আমার, আমি রেখে গেছি, তখন আমরা কি করবো? বাবারে, যে এই টাকা গয়নাগুলো থুয়ে গেছে তার কোনো প্রয়োজন নাই, তার যদি দরকার হইতো তাহলে তো এগুলা থুয়ে যেত না, এগুলা মনে কর কারো আশীর্বাদ, আল্লাহ আমাকে এগুলা দিচ্ছে, তাই আমরা এই গয়না এই টাকা সৎ ব্যবহার করব। তারপর যদি কেউ আইসা দাবি করে যে এই গয়না টাকা তারে ফেরত দিতে হইব, আমরা দিয়ে দেবো, অসুবিধা কি? ঠিক আছে আব্বা, তোমার কথাই ঠিক, কাল থেকে আমি ব্যবসা শুরু করব, আমি হব একজন সফল বিজনেসম্যান। বাপরে, কি রে, তুই একই শাড়ি পরে বসে আছিস? তোকে না বললাম রেডি হইতে? রেডি হয়ে কোথায় যাবো আমি মা? কোথায় যাবি মানে? আমি তোকে কি বলে গেলাম? বললাম না সূর্য আসবে, সূর্যের সাথে তুই মার্কেটে যাবি, ও তোকে শপিং করে দেবে। মা, তুমি ওই লোকটার সাথে আমাকে কেন বিয়ে দিতে চাও বলো তো? শোন, ওই লোকটার সাথে কেন বিয়ে দিতে চাই তোকে জানিস? ওই লোকটার গাড়ি আছে, বাড়ি আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, বহুত কিছু আছে, তোকে দেওয়ার মতো অনেক কিছু আছে, তারই জন্য তোকে আমি ওর সাথে বিয়ে দিতে চাই, যাতে তোর কোনো কষ্ট না থাকে। মা, টাকা গাড়ি বাড়ি তো আমাদেরও আছে, তাই বলে কি ওরকম একটা লোককে বিয়ে করতে হবে? আর মা, তুমি জানো না এই টাকার লোভ করে করেই আজকে আমার এই অবস্থা, আমার এত অধপতন হয়েছে, এখন আমি টাকার লোভ করব? আর মা, ওই লোকটার তো ঘরে বউ আছে, এর আগেও 2টা বিয়ে করছে, একটা বউ থাকলো না, আর এখন যেই মেয়েটা ওর সাথে সংসার করতেছে সেই মেয়েটারে কত টর্চার করে তুমি জানো না? আর আমি সতীনের সংসার করব, ওই লোকটা তো আমাকেও জ্বালাবি, 2 দিন পর আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করবে না, তার কি গ্যারান্টি আছে মা? ও বলছে ওর সাথে যদি তোকে আমি বিয়ে দেই, ও তোকে একটা বাড়ি তোকে গিফট করবে, আরো অনেক কিছু দেবে, গয়নাগাটি দেবে, বুঝছিস? আর তোর নামে ব্যাংকে কিছু টাকা রাখবে, বুঝিস না? তোর জীবনটাই দাঁড়াই যাবে। আরে কি মনে করছিস তুই? তুই মনে করছিস তোকে কোনো রকম রাখবে? না, কোনো রকম না, অনেক রাজরানীর মতো রাখবে। আর তুই মনে করছিস ওর বউর সাথে তোকে রাখবে? না, ওর বউর সাথে রাখবে না, তোকে আলাদা রাখবে, সেপারেট, বুঝছিস? যাতে তোর কোনো সমস্যা না হয়। মা, আমি বাড়ি দিয়ে কি করব যদি আমার স্বামী আমার সাথে না থাকে, যদি আমার সতীনের সংসার করতে হয়? মা, আমি আরেকজনের ঘর ভাঙতে পারবো না। আমি মানলাম আমি লোভ করেছিলাম, আমার টাকা পয়সার দরকার ছিল, তাই বলে আমি একটা মেয়ের সংসার ভাঙবো, একটা বিবাহিত পুরুষ আমি যাকে জেনে শুনে বিয়ে করব, তারপরে তার এত সমস্যা? মা, আমি এসব মেনে নিয়ে থাকতে পারবো না। শোন, এই লোকটার সাথে তোকে বিয়ে দেবো বলেই তোর বাড়িতে আমি গিয়েছিলাম, তোর সংসারটা ভেঙেছি, তোর জামাই থেকে তোকে আলাদা করে নিয়ে আসছি, তুই বুঝিস না? মা, এইসব ছিল তোমার মনে? তার মানে তুমি ইচ্ছা করে আমাকে কুবুদ্ধি দিয়ে দিয়ে আমার সংসারটা ভাঙছো? শোন, সূর্য আমাকে বলেছে সূর্যর সাথে তোকে যদি বিয়ে দেই, সূর্য আমাকে আলাদা 20 লক্ষ টাকা দেবে, বুঝছিস? তাহলে আমার কতটা উপকার হবে না? আমার এখন কিছু টাকার দরকার, বাড়িটা ঠিক করবো, অনেক কিছুই ব্যাপার আছে। মা, তুমি টাকার জন্য তোমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিলা, একটাবারও চিন্তা করলা না? আচ্ছা মা, আমি হয় অবুঝ ছিলাম, হ্যাঁ আমি অনেক পাগলামি টাগলামি করছি, তুমি তো আমাকে বুঝাইতে পারতা যে সংসার ভাঙিস না, তুই সংসারটা কর, কিন্তু কি করলা তুমি এটা মা? দেখ মা পাপড়ি, তোরা আবারও বুঝাচ্ছি আমি, সময় আছে,
তুই বুঝে নে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। না মা, আমি এই বিয়ে কিছুতেই করব না। এই বিয়েতে আমি রাজি হব না। শোন, তুই যদি এই বিয়েতে রাজি না হস তাহলে এই বাড়িতে তোর কোনো স্থান হবে না, তুই সোজা বের করে দেবো তোকে আমি। কি? তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? ঠিক আছে মা, যদি না থাকা লাগে এই বাড়িতে আমি থাকবো না, তারপরেও আমি ওই বিবাহিত লোকটাকে বিয়ে করব না। মা, মা জানো, আজকে আমার তোমাকে দেখে অনেক অবাক লাগছে, আর নিজেকে নিজের এতটাই ছোট মনে হচ্ছে যে অভিযোগ করার মতো আমার কোনো জায়গা নাই। নিজেকে নিজে এখন অপরাধী মনে হচ্ছে। আমি একটা সহজ সরল লোককে ঠকিয়ে তার সাথে সংসার ভেঙে দিয়ে আমি তোমার কথা মতো এই বাড়িতে আসছি। আমি ভাবছিলাম মা তো কোনোদিন সন্তানের ক্ষতি চাইতে পারে না, কিন্তু আমার এটা বুঝেছিল না যে আমার মাই আমার জীবনের সবচাইতে বড় শত্রু। আর আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, হয়তো বা দিন আনতো দিন খেতাম আমরা, কষ্ট করেছি অনেক কিছু, কিন্তু ওই লোকটা না এরকম ঠকবাজ না মা, আমাকে কোনোদিন কষ্ট দেয়নি। হয়তো অনেক টানাপোড়ার মধ্যে ছিলাম। তুমি মা আমাকে সেই স্বামীর ঘর থেকে ঘর ভেঙে এই বাড়িতে নিয়ে এসে আমার জীবনটাকে তছনছ করে দিয়ে আবার এখন তুমি আমাকে বলছো বাড়ি থেকে বের হয়ে যেতে। বাহ মা বাহ, তুমি অনেক বড় একজন অভিনেত্রী, তোমার সাথে সবাই হার মেনে যাবে। ঠিক আছে মা, থাকলাম না আমি তোমার বাড়িতে, আর তোমার আমাকে ঘাড় ধরে বের করতে হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আজকের পর থেকে আমি ভুলে যাব তুমি আমার মা আর আমি তোমার মেয়ে, কোনো সম্পর্ক থাকবে না আমাদের মধ্যে। যা যা, দেখবো কতদিন ভালো থাকিস। দেখেছি না কি সব নোংরা জায়গায় থাকছিস। হ্যাঁ, ভালোর জন্য আনছিলাম, ভালোর তো বুঝলি না, নিজের কপাল নিজে আবার খাইলি। দেখবি একদিন কানতে কানতে আমার বাড়িতে আবার চলে আসবি একদিন।